Whew. God. Whew. হ্যালো গাইস, কি অবস্থা? দাঁড়াও একটা মিনিট, সব ঠিকঠাক আছে? হ্যাঁ, আই হোপ সো। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং তোমাদের দয়া আমি আছি মোটামুটি ঠিকঠাক। উই আর ব্যাক টু দ্য ক্লাস। অবশেষে এক দীর্ঘ বন্ধের পর আমরা আবার ক্লাসে ব্যাক করছি এবং সবাইকে ক্লাসে আবারও স্বাগতম। আমরা যেখানে ছিলাম পড়ার মধ্যে, সেটা হচ্ছে চ্যাপ্টার 7 এর লেকচার নাম্বার 7 পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছিল। আজকে হচ্ছে লেকচার নাম্বার 8। আমরা অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি দিয়ে হচ্ছে শেষ করছিলাম। দুটো ম্যাথ ছিল, সেই দুটো ম্যাথ হচ্ছে আমি আজকে করাই দিব, যদিও সেগুলো তোমাদের বাসায় করার কথা ছিল, বাট আজকে আমি করে দিব তাও। দেন হচ্ছে আমরা পৃষ্ঠ টান বা সারফেস টেনশন আজকে শুরু করে দিব। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক তোমাদের এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট থেকে যদি বলি, তাহলে সারফেস টেনশন আর হচ্ছে পৃষ্ঠ শক্তি, এই দুটো হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ টপিক এবং বোঝার মতো ব্যাপার স্যাপার আছে। জাস্ট নর্মালি উপর দিয়ে হালকা ঝাপসা করে পড়ে গেলে আসলে হবে না, তো ওগুলো বোঝা লাগবে। বই পড়ে বোঝাটা একটু টাফ, বইয়ের ভাষা একটু অন্যরকম। আমি তোমাদের চেষ্টা করবো ইজিলি বুঝাই দেওয়ার জন্য। একবার বুঝে গেলে দেন এইসব পড়া হয়ে যাবে তোমাদের জন্য একদম ডাল ভাত, ঠিক আছে? এবং এরপর আমাদের আর কয়টা লেকচার লাগবে আমি একটু বলে দিই। অনেকের মধ্যে কমন কনফিউশনটা থাকে যে ভাই কয়টা লেকচার লাগবে। আর আমাদের এরপর হয়তো বা 2টার মতো লেকচার লাগবে, ঠিক আছে? যদি আমি পরে দুইটার মধ্যে একটা ক্লাস যদি একটু বড় ক্লাস নিতে পারি, তাহলে আসলে 2 ক্লাসের মধ্যে আমরা শেষ করে ফেলতে পারবো। সো তোমরা ধরে রাখতে পারো নেক্সট উইক হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। দেন হচ্ছে আমরা পর্যায়বৃত্ত গতি শুরু করে দিব। অনেকে বলতে পারে যে ভাই তরঙ্গ আগে পড়ান। তরঙ্গ পড়ার জন্য প্রথমে পর্যায়বৃত্ত গতির নলেজ লাগবে। তো যারা পর্যায়বৃত্ত গতি পড়ে নাই তারা তরঙ্গ পড়তে পারবে না। প্রথমে পর্যায়বৃত্ত গতি পড়ে দেন হচ্ছে তরঙ্গ পড়া লাগবে, ঠিক আছে? তো যারা এই ক্লাসে জয়েন করছেন আমাকে একটু জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, লাইক আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছেন কিনা, সবকিছু ঠিকঠাক দেখতে পারতেছেন কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা দেরি না করে ক্লাস শুরু করে দিব। এবং তোমাদের বন্ধ কেমন কাটলো? বাই দ্য ওয়ে, তোমাদের ঈদ কি ভালো কাটছে কিনা? সবাই কি ঈদের বন্ধে খালি বন্ধই কাটাইছো নাকি একটু পড়াশোনাও করছো? এটাও একটু জানাইও তো। মোস্ট প্রবলি বন্ধ কাটাইছো, পড়ালেখা করছো বলে তো মনে হয় না। যাই হোক, এতটুকু আশা ভরসা তোমাদের নিয়ে আমি করি না। Oh my god, hello bro, hello. আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর ক্লাস করতেছি। হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি। তোমরা কেমন আছো বলো তো? দাদু, লং টাইম। ইয়াস, লং টাইম। অনেক দিন পর আমাদের দেখা হচ্ছে। এখন থেকে আবার এই যে প্রত্যেকদিন আমার এই মুখটা তোমাদের দেখা লাগবে, কি একটা জ্বালা বলো তো তোমাদের জন্য, বাট কিছু করার নাই, সহ্য করে নাও, পরে গিয়ে কাজে লাগবে। সব ঠিকঠাক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব ঠিক আছে? তাহলে চলো আমরা দেরি না করে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, এখন সময় নষ্ট করবো না, একদম আমরা পড়াশোনার ভিতরে চলে যাব। দেন মাঝখানে আবার আড্ডা হবে না। চলো, লেটস গো। আসো, তোমাদের বন্ধের আগে 2টা হোমওয়ার্ক দিছিলাম। একটা ছিল হচ্ছে বৃষ্টির অন্তবেগ নির্ণয় করা, আর একটা মনে ছিল বায়ু বুদবুদের অন্তবেগ নির্ণয় করা, রাইট? অন্তবেগের ফর্মুলা যদি তোমাদের মনে থাকে বলো। টার্মিনাল ভেলোসিটি বা অন্তবেগের ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল 2r² ইন্টু রো এস মাইনাস রো এফ ডিভাইডেড বাই 9 ইটা মাল্টিপ্লাইড বাই জি। এটা কিসের অন্তবেগ ছিল বলো তো? যে গোলকের অন্তবেগ। একটা ফ্লুইডের ভিতর দিয়ে যখন একটা গোলক গতিশীল হয় তখন তার অন্তবেগ বের করার ফর্মুলা ছিল হচ্ছে এইটা। এখানে রোয়েসটা কি? রোয়েসটা হচ্ছে গোলকটা যে মেটেরিয়ালস দিয়ে তৈরি সেই মেটেরিয়ালসের ডেনসিটি বা ঘনত্ব, আর রোয়েবটা হচ্ছে গোলকটা যে ফ্লুইডের মধ্যে দিয়ে গতিশীল সেই ফ্লুইডের ঘনত্ব। আর এটা কি ছিল? এটা ছিল হচ্ছে সান্দ্রতার গুণাঙ্ক, আর ছিল হচ্ছে গোলকের ব্যাসার্ধ। সো দেখো এখানে সব ইনফরমেশনই দেওয়া আছে। তোমাকে পানির ঘনত্ব দিয়ে দিছে, বৃষ্টির পানির ফোঁটার ব্যাসার্ধ দিয়ে দিছে, ওকে, বাতাসের ঘনত্ব দিয়ে দিছে, এবং হচ্ছে বাতাসের এটা আবার কি দেওয়া আছে? ও মাই গড, সান্দ্রতার গুণাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? আর গোলকের ব্যাসার্ধ দেওয়া নাই, গোলকের ব্যাসার্ধ দেওয়া থাকা লাগবে অবশ্যই। ধরো হচ্ছে 2 মিলিমিটার, ওকে? সো এখানে প্রথমে বোঝার চেষ্টা করো। এখানে তোমার কাছে দেখে মনে হবে দুইটাই তো ফ্লুইড। হ্যাঁ, ঠিক আছে, দুইটাই ফ্লুইড, বাট যার মধ্যে দিয়ে বস্তুটা পড়তেছে তাকে হচ্ছে আমরা ফ্লুইড হিসেবে কনসিডার করব। খেয়াল করে দেখো, এখানে একটা বৃষ্টির ফোঁটা বাতাসের মধ্যে দিয়ে পড়তেছে। এখন বৃষ্টির ফোঁটা কি দিয়ে তৈরি? পানি দিয়ে তৈরি। পানি তো নিজেও ফ্লুইড, তাহলে তুমি কাকে ফ্লুইড হিসেবে কনসিডার করবা? যার মধ্যে দিয়ে গোলকটা গতিশীল তাকে আমরা ফ্লুইড হিসেবে কনসিডার করব। এখানে পানির ফোঁটা কার মধ্যে দিয়ে গতিশীল? বাতাসের মধ্যে দিয়ে। তার মানে বাতাস এখানে ফ্লুইড হিসেবে কনসিডার করব আমরা। আর এই পানিকে আমরা কনসিডার করব হচ্ছে সলিড হিসেবে। সলিড হিসেবে বলাটা ঠিক হবে না, এই গোলকের ঘনত্ব হিসেবে হচ্ছে আমরা পানির ঘনত্বকে কনসিডার করব, কারণ আমাদের এই ফোঁটাটা পানি দিয়ে তৈরি বা এই গোলকটা পানি দিয়ে তৈরি, ঠিক আছে? তাহলে কাজ খুব সহজ, জাস্ট মান বসায় দিতে হবে। তাহলে চলো,
2 ইন্টু আর এর মান কত, আর এর মান হচ্ছে 2 মিলিমিটার, তার মানে 2 ইন্টু 10⁻³ তার উপর স্কোয়ার। রো এস মানে কি, আমার যে গোলকটা আছে সেই গোলকের ঘনত্ব, গোলকের ঘনত্ব কত, পানির ঘনত্বের সমান, দ্যাট মিন্স 1000, মাইনাস ফ্লুইডের ঘনত্ব, ফ্লুইড কোনটা, গোলকটা যার মধ্যে দিয়ে পড়তেছে, কার মধ্যে দিয়ে পড়তেছে, বাতাসের মধ্যে দিয়ে, বাতাসের ঘনত্ব কত দেওয়া আছে, 0.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ভাইয়া এটাকে কেজি পার মিটার কিউবে কেমনে নিব, দেখো এটা খুবই সহজ, এটা একবার দেখাই দিই আমি তোমাকে। ঘনত্ব দিয়ে দিছে হচ্ছে 0.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। প্রথমে তোমার গ্রামকে নিয়ে যাওয়া লাগবে হচ্ছে কেজিতে, গ্রামকে কেজিতে নিয়ে যাওয়ার জন্য তুমি কি করবা, দুইটা ধাপে দেখাই দিই একবারে, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। গ্রামকে কেজিতে নেওয়ার জন্য তোমার প্রথমে 10⁻³ দিয়ে গুণ করা লাগবে, তাহলে এটা হবে হচ্ছে কেজি পার সেন্টিমিটার কিউব। এখন এই পার সেন্টিমিটার কিউবকে তোমার নেওয়া লাগবে হচ্ছে পার মিটার কিউবে, তার জন্য কি করবা বলো তো, পার সেন্টিমিটার কিউবকে যদি তুমি পার মিটার কিউবে নিতে চাও তার জন্য তোমার কি করতে হবে, 10⁶ দিয়ে গুণ করা লাগবে। কেন, দেখো 1 সেন্টিমিটার কিউব সমান কত মিটার কিউব, 10⁶ মিটার কিউব, ঠিক আছে, কত, 1 সেন্টিমিটার কিউব সমান হচ্ছে 10⁻⁻6 মিটার কিউব, উল্টা বললাম। এখন এই সেন্টিমিটার কিউবটা আছে নিচে, ওকে, সো 10⁻�6 যদি তুমি নিচে নিয়ে যাও, এটা কি উপরে 10⁶ আকারে গুণ হবে, তার মানে আলটিমেটলি তুমি লিখতে পারো 0.8 ইন্টু 10⁻³ ইন্টু 10⁶ কেজি পার মিটার কিউব। মানে সহজ কথা, গ্রাম পার সেন্টিমিটার কিউবকে তুমি যদি 10⁻³ দিয়ে গুণ করো সেটা চলে যাবে হচ্ছে কেজি পার মিটার কিউবে, তাহলে হয়ে যাবে কত, 800 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এত ঘনত্ব যদিও বাতাসের না, বাট দেওয়া আছে, কিছু করার নেই, যা দেওয়া আছে আমরা তাই বসাই দিব, কত, 800, ঠিক আছে, ডিভাইডেড বাই 9 ইন্টু ইটা, ইটার মান কত দেওয়া আছে, ইটার মান দেখো এসআই ইউনিটেই দেওয়া আছে, সো আমরা এটাই বসাই দিব, 1.8 ইন্টু 10⁻⁵, আর এখানে আছে মাল্টিপ্লাইড বাই জি মানে হচ্ছে 9.8। ওকে, সো আমরা জাস্ট এখান থেকে ক্যালকুলেট করব, ক্যালকুলেট করলেই হচ্ছে আমাদের টার্মিনাল ভেলোসিটি বের হয়ে যাবে। ওকে, একদম সহজ ম্যাথ, পরীক্ষা এগুলাই আসে। গ নাম্বার এগুলো একটা দিয়ে দিবা, অন্তবেগ নির্ণয় করো, তোমার জাস্ট ফর্মুলা জানা থাকা লাগবে, এবং ফর্মুলার মধ্যে কোন রাশি কি মিন করে এটা জানা থাকলে তুমি আসলে ম্যাথ পুরো খেলে দিয়ে আসতে পারবা। পারবো না গাইস, শিওর, ভেরি গুড। তাহলে এটা ছিল আমাদের হোমওয়ার্ক নাম্বার 1। এবার আসো হোমওয়ার্ক নাম্বার 2। হোমওয়ার্ক নাম্বার 2টা কি ছিল খেয়াল করো, আমাদের কাছে একটা হ্রদ আছে, সেই হ্রদের ভিতরে হচ্ছে, এখানে ওই সেম কাহিনী, হ্যাঁ, ব্যাসার্ধটা দেওয়া থাকা লাগবে অবশ্যই, ব্যাসার্ধ ধরো 2 মিলিমিটার। ওকে, আমাদের কাছে কি আছে, একটা হ্রদ আছে, সেই হ্রদের মধ্যে বা হ্রদের তলদেশ থেকে হচ্ছে একটা বায়ু বুদবুদ উপরের দিকে উঠতেছে, এটা কি একটা বাতাসের বুদবুদ, এয়ার বাবল, ঠিক আছে, সে কি করতেছে, উপরের দিকে উঠতেছে। তোমাকে জিজ্ঞাসা করছে এটা যখন উপরের দিকে উঠবে, উঠতে উঠতে একটা সময় অন্তবেগে হিট করবে, প্রশ্ন হচ্ছে সেই অন্তবেগের মান কত। ভাই এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করব, ফর্মুলায় কি কোনো চেঞ্জ আসবে, এতদিন তো দেখতেছিলাম গোলক নিচের দিকে নামে, এখন আবার দেখতেছি গোলক উপরের দিকে উঠে, তাহলে কি ফর্মুলা চেঞ্জ হবে না, ফর্মুলা চেঞ্জ হবে না, ফর্মুলা সেম। বাট তোমার মধ্যে প্রশ্নটা জাগা উচিত যে ভাইয়া গোলক তো নিচের দিকে যাওয়ার কথা ছিল, গোলক উপরের দিকে কেন যাচ্ছে। দেখো এতদিন ধরে আমরা যত এক্সাম্পল পড়ছি সেখানে গোলকের ঘনত্ব ছিল ফ্লুইডের ঘনত্বের চেয়ে বেশি। যেমন তুমি যদি এখানেও চিন্তা করো, এখানে আমাদের পানির ঘনত্ব হচ্ছে তোমার কত, 1000, মানে গোলকের ঘনত্ব 1000, ফ্লুইডের ঘনত্ব কত, 800, তার মানে অবশ্যই এখানে আমাদের গোলকের ঘনত্ব ফ্লুইডের ঘনত্বের চেয়ে বেশি। আমরা লাস্ট দিন যতগুলো ম্যাথ করছিলাম সেখানেও গোলকের ঘনত্ব ফ্লুইডের ঘনত্বের চেয়ে বেশি ছিল। সো যখন গোলকের ঘনত্ব ফ্লুইডের ঘনত্বের চেয়ে বেশি হবে তখন হচ্ছে গোলকটা নিচের দিকে যাবে, কিন্তু যদি উল্টাটা হয়, যদি ফ্লুইডের ঘনত্ব গোলকের ঘনত্বের চেয়ে বেশি হয় বা গোলকের ঘনত্ব যদি কম হয়ে যায় তখন কিন্তু গোলক আর নিচের দিকে যাবে না, তখন গোলক উপরের দিকে যাবে। ঠিক আছে, এখানে সেম কেসটাই আসছে, আমাদের এখানে আছে একটা এয়ার বাবল, তার ভিতরে আছে হচ্ছে বাতাস, এবং সেই বাতাসের ঘনত্ব দেওয়া আছে 1.2 কেজি পার মিটার কিউব। ওকে, এবং এই এয়ার বাবলটা যাচ্ছে কার মধ্যে দিয়ে, যাচ্ছে হচ্ছে পানির মধ্যে দিয়ে বা তরলের মধ্যে দিয়ে, এটা একটা এক্সট্রা ইনফরমেশন। আচ্ছা, এখানে হচ্ছে বৃষ্টির পানির ফোঁটার ব্যাসার্ধ দেওয়া আছে, এটা এক্সট্রা ইনফরমেশনের দরকার নেই, ঠিক আছে, এটা হচ্ছে এটার ব্যাসার্ধ দিতে গিয়ে বৃষ্টির পানির ফোঁটার ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে, এটা আননেসেসারি। ওকে, এখন এই এয়ার বাবলটা গতিশীল কার মধ্যে দিয়ে, গতিশীল হচ্ছে লিকুইড বা তরলের মধ্যে দিয়ে, সেই তরলের ঘনত্ব কত, সেই তরল বা লিকুইডের ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তার মানে এই কেসটাতে গোলকের ভিতরে যে মেটেরিয়াল আছে তার ঘনত্বের তুলনায় ফ্লুইডের ঘনত্ব বেশি।
যদি এরকম হয় সেক্ষেত্রে কিন্তু গোলকটা উপরের দিকে উঠবে। তাহলে গোলকের ঘনত্ব যদি বেশি হয় তাহলে গোলক যাবে নিচের দিকে, কিন্তু গোলকের ঘনত্ব যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু গোলক নিচের দিকে যাবে না, গোলক কোন দিকে যাবে? উপরের দিকে যাবে। বাট ফর্মুলায় কোনো চেঞ্জ আসবে না, ফর্মুলা সেম। টার্মিনাল ভেলোসিটি ইজ ইকুয়ালস টু 2r স্কোয়ার্ড ইন্টু রো এস মাইনাস রো এফ ডিভাইডেড বাই 9 ইটা মাল্টিপ্লাইড বাই জি। বুঝছিস? সহজ, জাস্ট মান একটু বসাই দে তো। 2 ইন্টু আর এর মান কত? আর এর মান হচ্ছে 2 মিলিমিটার, তার মানে 2 ইন্টু 10⁻³ তার উপর হচ্ছে স্কোয়ার। ওকে, রো এসটা কি বলতো? রো এস হচ্ছে এই গোলকের উপাদানের ঘনত্ব, সেটা কত? বাতাসের ঘনত্বের সমান, মানে 1.2। রো এফটা কি? ফ্লুইডের ঘনত্ব, মানে হচ্ছে পানির ঘনত্ব, সেটা কত? 1000। ঠিক আছে, ডিভাইডেড বাই 9 ইন্টু ইটা। ইটা কত হবে বলো তো? এবার কি বাতাসের সান্দ্রতার গুণাঙ্ক বসাবো? না, ফ্লুইডের সান্দ্রতার গুণাঙ্ক। এখানে ফ্লুইড কে? এখানে ফ্লুইড হচ্ছে পানি, সো এখানে বসবে হচ্ছে পানির সান্দ্রতার গুণাঙ্ক 0.15 মাল্টিপ্লাইড বাই জি এর মান হচ্ছে 9.8। ঠিক আছে, তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমার রেজাল্ট আসবে নেগেটিভ। মাইনাস কেন আসলো? এই মাইনাসটাই ইন্ডিকেট করতেছে গোলকটা উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, গোলকটি কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, ধরো লেটস সাপোজ তোমার অ্যান্সার আসছে হচ্ছে ভিটি ইজ ইকুয়ালস টু -40 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি অ্যান্সারটা আলটিমেটলি কিভাবে লিখবা? তুমি এভাবে লিখবা যে মাইনাস দিয়ে আমরা বুঝতেছি গোলকটা উঠতেছে উপরের দিকে, এবং উপরের দিকে ওঠার সময় তার অন্তবেগের মান হবে হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছেন? সো মান যেটাই আসবে লাস্টে হচ্ছে সুন্দর করে একটা লাইন লিখে দিয়ে আসবেন যে মাইনাস দিয়ে আমরা বুঝতেছি গোলকটা উপরের দিকে উঠতেছে, এবং উপরের দিকে উঠতে উঠতে তার যে অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি সেটা হবে হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। পারবো? এই টাইপের কোয়েশ্চেন আমরা লাস্ট দিনও করছি, সো আমার মনে হয় না তোমাদের কারো অন্তবেগ নিয়ে আর কোনো কনফিউশন থাকা উচিত। অন্তবেগ ক্লিয়ার? তাহলে আসো আমরা আজকে নতুন টপিকে চলে যাব, সেটা হচ্ছে পৃষ্ঠটান বা সারফেস টেনশন। ঠিক আছে, ওকে, এখানে অনেক সংজ্ঞা টঙ্গা লেখা আছে, আমরা সংজ্ঞা একটু পরে আসবো। আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করব জিনিসটা আসলে কি। আচ্ছা দেখো, সারফেস টেনশন বা পৃষ্ঠটান এটা হচ্ছে ফ্লুইডের একটা সারফেসের প্রপার্টি। ঠিক আছে, সারফেস টেনশন কিসের প্রপার্টি? এটা হচ্ছে ফ্লুইডের সারফেসের প্রপার্টি। শুধুমাত্র ফ্লুইড না, যে কোনো কিছুরই সারফেসের প্রপার্টি এবং ভিতরের মেটেরিয়ালের প্রপার্টি কিন্তু আলাদা হয়। এটা জানো কি না? আচ্ছা প্রথমে একটু লিখে নাও, এটা হচ্ছে ফ্লুইড সারফেসের প্রপার্টি। কার? ফ্লুইড সারফেসের প্রপার্টি। ওকে, ধরো আমি তোমাকে একটা ফ্লুইড দিলাম, কিরকম ফ্লুইড? ধরো এরকম কিছু। ফ্লুইড মানে হচ্ছে এটা তরলও হইতে পারে, এটা কিন্তু গ্যাসও হইতে পারে। ওকে, ধরো এরকম কিছু একটা। ওকে, এরকম কিছু। এইটা হচ্ছে তার সারফেস। হ্যাঁ, উপরের এটা কি? এইটা হচ্ছে তার সারফেস। উপরের পার্টটাকে বলা হয় হচ্ছে সারফেস, এবং ভিতরের যে পার্টটা, এই ফ্লুইডের ভিতরের পার্টকে আমরা বলি হচ্ছে বাল্ক। ওকে, কি বলি? বাল্ক। সবসময় মাথায় রাখবা, শুধুমাত্র ফ্লুইডের জন্য না, যে কারো জন্য সারফেসের অনুপরমাণু যেই বিহেভিয়ার শো করবে বা যেই সব প্রপার্টি শো করবে, বাল্কে থাকা অনুপরমাণু কিন্তু ডিফারেন্ট প্রপার্টি শো করবে। এই দুইটা জায়গায় প্রপার্টি সম্পূর্ণ আলাদা। বাল্কে বা ভিতরে অনুপরমাণু যেই প্রপার্টি শো করে, সারফেসের অনুপরমাণু কিন্তু তার চেয়ে সিগনিফিকেন্টলি ডিফারেন্ট প্রপার্টি শো করে। সো আমরা যে সারফেস টেনশনটা পড়তেছি বা পৃষ্ঠটান যে পড়বো, এটা কিন্তু শুধুমাত্র সারফেসের প্রপার্টি, ভিতরের অনুপরমাণুর কিন্তু না। ওকে, এর জন্য মনে থাকে সারফেসের প্রপার্টি এবং বাল্কের প্রপার্টি আলাদা। সারফেসের এবং বাল্কের প্রপার্টি কিন্তু আলাদা, দুইটা সেম না। ঠিক আছে, প্রপার্টি আলাদা বা ডিফারেন্ট। সারফেসে থাকা অনুপরমাণু যে প্রপার্টি শো করবে, বাল্কে থাকা অনুপরমাণু বা ভিতরে থাকা অনুপরমাণু কিন্তু সেই প্রপার্টি শো করবে না। দে উইল শো ডিফারেন্ট প্রপার্টিস। ওকে, সো আমরা যে সারফেস টেনশন পড়বো বা হচ্ছে পৃষ্ঠটান পড়বো, সেটা কোথাকার প্রপার্টি? সেটা হচ্ছে সারফেসের প্রপার্টি। এখন প্রশ্ন হচ্ছে, ভাই বুঝলাম তো এটা একটা সারফেসের প্রপার্টি, বাট এই প্রপার্টিটা আসলে কি? সারফেস টেনশন কি চায়? লেখো, সারফেস টেনশনের চাহিদা একটাই। কি ভাইয়া? সারফেস টেনশনের চাহিদা একটাই, ও আসলে একটা জিনিসই চায়। কি চায়? ও চায় হচ্ছে লিকুইডের সারফেসের এরিয়া মিনিমাম করতে, বা লিকুইড সারফেস এরিয়া, বা ফ্লুইডও লিখতে পারো, সারফেস এরিয়া মিনিমাম করতে। হ্যাঁ, মিনিমাম করতে। কেন ভাইয়া? মিনিমাম করার কারণটা কি, বা কেন মিনিমাম করতে চায়?
কারণ আছে। মিনিমাম করার প্রথম যে কারণটা সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি মিনিমাম করা বা বিভব শক্তি মিনিমাম করে ফেলা। এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুর মধ্যেই চাওয়া পাওয়া আছে। আমরা সবাই মিনিমাম পটেনশিয়াল এনার্জি নিয়ে থাকতে চাই, কারণ যখনই তোমার কাছে এক্সেস এনার্জি আছে বা এক্সট্রা এনার্জি আছে, তুমি কিন্তু স্টেবল না। তুমি স্টেবল তখনই হবা যখন তোমার এনার্জিটা মিনিমাম। সো প্রত্যেকটা বস্তু কণাই এই মহাবিশ্বের চাই হচ্ছে মিনিমাম পটেনশিয়াল এনার্জি নিয়ে থাকতে। এবং তোমার এই চাহিদা থেকেই লিকুইডে সারফেসের একটা প্রপার্টি আছে, যে সারফেস চায় ওর যে সারফেস এরিয়া বা পৃষ্ঠের যে ক্ষেত্রফল, সেই পৃষ্ঠের ক্ষেত্রফলকে মিনিমাম করে ফেলতে। এবং পৃষ্ঠের ক্ষেত্রফলকে মিনিমাম করে ফেলার জন্য সারফেসের মধ্যে আলাদা করে একটা প্রপার্টি তৈরি হয়, যেটাকে আমরা বলি হচ্ছে সারফেস টেনশন। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে সারফেস টেনশন সারফেস এরিয়াকে মিনিমাম করতে চায়, এটার কি কোনো প্রমাণ আছে, নাকি এমনিতেই বইয়ের মধ্যে লেখা আছে দেখে আমার বিশ্বাস করা লাগবে? অবশ্যই না, এর জন্য যথেষ্ট প্রমাণ আছে। আমরা বেশ কয়েকটা এক্সাম্পল দেখব, বেশ কয়েকটা এক্সাম্পলের থ্রুতে হচ্ছে জিনিসটা তোমাদের ডেমনস্ট্রেট করার ট্রাই করব। যেমন প্রথমে আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, বলো তো বৃষ্টির ফোঁটা গোল কেন হয়? বলো, এনিওয়ান ক্যান অ্যান্সার? বৃষ্টির ফোঁটা গোল কেন হয়? এখন তুমি যদি বলো যে ভাই বৃষ্টির ফোঁটা দেখতে ভালো লাগে গোল গোল, তার জন্য গোল হয়, তাইলে কিন্তু কিছু হইলো না, ঠিক আছে? প্রপার লজিক লাগবে যে বৃষ্টির ফোঁটা গোল কেন হয় বা গোলাকার কেন হয়। অন্য শেপও তো হতে পারতো, তাই না? গোলাকারই কেন? কারণ আছে, রিজন আছে। তার পিছনে রিজনটাও আসলে সারফেস টেনশন বা পৃষ্ঠটান। এই যে গোলাকারটা হচ্ছে বৃষ্টির ফোঁটা কেন? পৃষ্ঠটান বা সারফেস টেনশনের জন্য। ভাই একটা জিনিস টেনে কোনো একটা কিছুকে লম্বা করতে পারে, কোনো একটা কিছুকে সংকুচিত করতে পারে, টেনে আবার গোলাকার করে কেমনে? বা গোলাকার করার পিছনে রহস্যটা কি? গোলাকার করার পিছনে রহস্য আছে। আসো প্রথমে লেখো, এই হেডলাইন দাও। প্রথম এক্সাম্পল আমাদের, যে কোনো লিকুইডের ফোঁটা, শুধুমাত্র বৃষ্টি না বা শুধুমাত্র পানি না, তুমি ধরো তেল নাও, তেলের একটা ফোঁটাকে তুমি এমনি করে ছাড়ো, দেখবা সেটাও গোলাকার হয়ে পড়তেছে। তুমি মার্কিউরি নাও বা পারদ নাও, নিয়ে এমনি করে ছাড়ো, দেখবে সেটাও গোলাকার হয়ে পড়তেছে। প্রত্যেকটা ফ্লুইডেরই ফোঁটা কি হয়ে যাবে? গোলাকার হয়ে যাবে। সো আমরা বৃষ্টি দিয়ে এক্সাম্পলটা বোঝার চেষ্টা করতেছি। বৃষ্টির ফোঁটা গোলাকার কেন হয়? ঠিক আছে, খ নাম্বারে কিন্তু চলে আসবে, হ্যাঁ, অনুধাবনমূলক আসবে। তখন আবার বইলো না যে হ্যাঁ ক্লাসের মধ্যে ভাইয়া বলছিল কি জানি মনে পড়ে না, এরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে? ভালো মতো পড়া লাগবে। বৃষ্টির ফোঁটা গোলাকার কেন হয়? ওকে, বুঝো, বুঝার চেষ্টা করো। ধরো আমি তোমাকে বললাম যে নাও, তোমার কাছে একটা নির্দিষ্ট পরিমাণ ভলিউমের মেটারিয়াল আছে, সেটা যে মেটারিয়ালই হোক না কেন। ভলিউমটা কি? ভলিউমটা হচ্ছে নির্দিষ্ট, ভলিউম ফিক্সড। একটা ফিক্সড ভলিউমের মেটেরিয়াল তোমাকে আমি দিলাম, বা একটা নির্দিষ্ট ওজনের মেটেরিয়াল বা নির্দিষ্ট ভরের মেটেরিয়াল তোমাকে দিলাম, দিয়ে বললাম এইটাকে তুমি এমন একটা শেপে সাজাও যেন ওর সারফেসের এরিয়া হয় মিনিমাম ওই অতটুকু মেটেরিয়াল দিয়েই। অতটুকু মেটেরিয়াল দিয়েই ধরো তুমি একবার সিলিন্ডার বানাবা, একবার কোন বানাবা, একবার হচ্ছে তুমি গোলক বানাবা, একবার ধরো তুমি কিউব বানাবা, বিভিন্ন কিছু বানাবা। তোমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মিনিমাম সারফেস এরিয়া পাওয়া। সো তুমি কি করলা? এই মেটেরিয়াল দিয়ে বিভিন্ন শেপের বস্তু বানাইলা। তুমি ধরো একটা কোন বানাইলা, ওকে। আবার এই এতটুকু মেটেরিয়াল দিয়ে তুমি একটা সিলিন্ডার বানাইলা, ওকে। এতটুকু মেটেরিয়াল দিয়ে তুমি একটা কিউব বানাইলা, ঠিক আছে। এবং ফাইনালি এতটুকু মেটেরিয়াল দিয়ে তুমি একটা গোলক বানাইলা। তুমি যদি এদের সবার সারফেস এরিয়া মাপো, তুমি দেখবা গোলকের সারফেস এরিয়া হবে মিনিমাম, ঠিক আছে। গোলকের সারফেস এরিয়া কি হবে? মিনিমাম হবে, ওকে। গোলকের সারফেস এরিয়া হবে মিনিমাম। এবং এই সারফেস এরিয়া মিনিমাম করার জন্যই গোলাকার হয়ে যায় হচ্ছে যে কোনো লিকুইডের ফোঁটা, ওকে। আপনি অন্য যেই শেপেই যান না কেন, ধরেন একটা ফিক্সড অ্যামাউন্ট অফ মেটেরিয়ালস আপনাকে আমি দিছি, আপনাকে বললাম দেন আপনাকে আমি হচ্ছে একটা আটা দিছি, আটা আছে না যে রুটি বানায়, আটা দিছি কতটুকু আয়তনের? 2 মিটার কিউব আয়তনের। এখন এই 2 মিটার কিউব আটা দিয়ে তুমি বিভিন্ন শেপের বস্তু বানাও, এবং তোমার মেকশিওর করা লাগবে যে এদের সারফেস এরিয়া যেন হয় মিনিমাম, বা সারফেস এরিয়া কোন কেসে সর্বনিম্ন হয় সেটা তোমার বের করা লাগবে। তুমি একবার এরকম কনিক্যাল শেপ দিলা, একবার তুমি এরকম সিলিন্ড্রিক্যাল শেপ দিলা, একবার তুমি এরকম কিউবিক শেপ দিলা, আরেকবার তুমি গোলাকার শেপ দিলা। তুমি প্রত্যেকটা কেসে সারফেস এরিয়া মাপো, তুমি সর্বনিম্ন সারফেস এরিয়া পাবা হচ্ছে
গোলকের জন্য। তার মানে অ্যাভেইলেবল যে শেপগুলো আছে, যে রেগুলার শেপগুলো আছে, তার মধ্যে মিনিমাম সারফেস এরিয়া হয় কার? মিনিমাম সারফেস এরিয়া হয় হচ্ছে গোলকের। এজন্যই যে কোনো লিকুইড যখন নিচের দিকে পড়ে বা মুক্তভাবে তুমি যদি লিকুইডের একটা ফোঁটাকে ফেলো, সেই ফোঁটাটা হয়ে যায় হচ্ছে গোলাকার। কারণ সে যখন গোলাকার হবে তখন তার সারফেস এরিয়া হবে মিনিমাম। তার সারফেস এরিয়া কেন মিনিমাম হওয়া লাগলো? কারণ তার সারফেসের একটা বিশেষ প্রপার্টি আছে, সেটা হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটান জোর করে ওর সারফেস এরিয়াকে কি করে দিবে? মিনিমাম করে দিবে। এবং মিনিমাম সারফেস এরিয়া কখন পাওয়া যাবে? যখন আমাদের শেপটা হবে হচ্ছে গোলক। এর জন্যই বৃষ্টির ফোঁটা কি হয়? গোলক হয়। বুঝতে পারছো? সো গোলক হওয়ার পিছনে কারণটা হচ্ছে গোলক অবস্থায় সারফেস এরিয়াটা হয় মিনিমাম, এবং পৃষ্ঠটান তো এটাই চায়, তাই না? সারফেস টেনশন তো চাচ্ছে এইটাই, যে তুমি মিনিমাম সারফেস এরিয়ায় আসো, তোমার সারফেস এরিয়াটাকে আমি মিনিমাম করে দিব। সো মিনিমাম কিভাবে করবে? গোলক বানিয়ে মিনিমাম করে দিবে। বুঝছেন? এর জন্যই বৃষ্টির ফোঁটা কি হয়? গোলাকার হয়। ইনফ্যাক্ট তুমি যদি এটাও চিন্তা করো, বৃষ্টির ফোঁটা কিন্তু খুব বেশি সুন্দর গোলক না। তুমি যদি একটা মার্কিউরি নাও, দেখবা যে মার্কিউরি মোর বেটার, মানে বেটার একটা গোলক তৈরি করবে। কেন বলো তো? কারণ বৃষ্টির ফোঁটা কি দিয়ে তৈরি হয়? ধরো এ হচ্ছে বৃষ্টির ফোঁটা, দেখতে খুব বেশি সুন্দর গোলক হবে না। বাট তুমি যদি একটা মার্কিউরি নাও, মার্কিউরি হবে হচ্ছে একদম পারফেক্ট গোলক। তার পিছনেও কারণ আছে। তার পিছনে কারণ হচ্ছে পানি যে আছে, সেই পানির পৃষ্ঠটানের মান হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 7.2 ইন্টু 10⁻⁻² নিউটন পার মিটার। মান এককে আমরা পরে আসবো, সমস্যা নেই, আপাতত জাস্ট বিশ্বাস করে নাও। এবং তুমি যখন মার্কিউরি নিবা বা পারদ নিবা, সেই পারদের পৃষ্ঠটান হচ্ছে অলমোস্ট 0.3 বা 0.4 নিউটন পার মিটার। সো পারদের আসলে পৃষ্ঠটান বেশি। পৃষ্ঠটান বেশি মানে হচ্ছে ওর অণুপরমাণুগুলা পরস্পরকে টেনে বা আকর্ষণ করে অধিকতর সুন্দর একটা গোলক তৈরি করবে, বা সারফেস এরিয়াকে আরো কমায় আনার চেষ্টা করবে। পানির অণুগুলা পরস্পরকে আকর্ষণ করে যতটুকু সারফেস এরিয়া কমাইতে পারবে, যেহেতু পারদের সারফেস টেনশনের মান বেশি, ও আরো কমাইতে পারবে অধিকতর পরিমাণে। সো দেখা যাবে পারদটা হবে মোর পারফেক্ট গোলক, বাট পানির ফোঁটাটা অত বেশি পারফেক্ট গোলক হবে না, বা গোলকের কাছাকাছি যাবে, পুরোপুরি গোলক হবে না। পানির ফোঁটা কিন্তু পুরোপুরি গোলক হয় না, তাই না? গোলকের কাছাকাছি যায়, বাট পুরোপুরি হয় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওর পৃষ্ঠটানের মান খুব একটা বেশি না। পৃষ্ঠটানের মান যদি আরো বেশি হইতো, আরো পারফেক্ট গোলকের দিকে যাইতো, যেটা হচ্ছে আমরা পারদের ক্ষেত্রে দেখতে পাই। ঠিক আছে? সো এই হচ্ছে একটা পৃষ্ঠটানের উপস্থিতির পরীক্ষা। এখান থেকে আমরা বুঝতে পারি যে না, পৃষ্ঠটান তো আছে। যদি পৃষ্ঠটান না থাকতো, তাহলে এই সারফেসটাকে মিনিমাম করতো কে? মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। জিনিসগুলো হচ্ছে প্রথমে একটু বুঝতে বুঝতে সমস্যা হয়, বাট ব্যাপার না। ধরো তোমার কাছে এই হচ্ছে একটা শেপের এরকম কিছু একটা আছে, ঠিক আছে? কিছু একটা আছে এরকম। ধরো এখানে যেটা হয়, সারফেসের যে অণুপরমাণুগুলো আছে, শুধুমাত্র সারফেস, এখানে কিন্তু ভিতরে অণুপরমাণু নিয়ে কোনো আলোচনা নেই। ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেটা সম্পূর্ণ আলাদা কথা। আমরা দেখবো শুধুমাত্র সারফেস নিয়ে। সারফেস টেনশন শুধুমাত্র সারফেসের প্রপার্টি। তোমার যদি কেউ জিজ্ঞাসা করে এখানে কি সারফেস টেনশন আছে, নাই ভাই, এটা সারফেসের প্রপার্টি, ভিতরে কোনো সারফেস টেনশন নাই। শুধুমাত্র কোথায় আছে? পৃষ্ঠে বা সারফেসে। ঠিক আছে? এই যে অণুপরমাণুগুলো আছে, এরা সবাই সবার উপর বল প্রয়োগ করবে। এরা কি করবে? এরা সবাই সবার উপর বল প্রয়োগ করবে, এবং বল প্রয়োগ করে এমন একটা স্টেটে গিয়ে পৌঁছাবে যেন সারফেস এরিয়াটা হয় মিনিমাম। এবং এই যে বলের উদ্ভব হইল, এই অণুপরমাণুগুলা পরস্পরের উপর বল প্রয়োগ করে মিনিমাম সারফেস এরিয়ায় গিয়ে পৌঁছাইলো, এই বলটা উদ্ভব হয় হচ্ছে পৃষ্ঠটানের জন্য। বুঝছো? এখানে অণুপরমাণুগুলা যে পরস্পরের উপর বলটা প্রয়োগ করবে, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, আরে ইস, এই বরাবর, দেন হচ্ছে এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বলটা উদ্ভব হচ্ছে কেন? কেন এই বলটা তৈরি হচ্ছে? বলটা তৈরি হয় হচ্ছে সারফেস টেনশনের জন্য। ঠিক আছে? ফোর্স তৈরি হবে কেন? ফোর্স তৈরি হবে সারফেস টেনশনের জন্য। সারফেস টেনশনের জন্য এখানে ফোর্স তৈরি হবে, এবং সেই ফোর্স কি করবে? ওর সারফেস এরিয়াটাকে করে দিবে হচ্ছে মিনিমাম। এবং মিনিমাম সারফেস এরিয়া আমরা কখন পাবো? যখন শেপটা হবে হচ্ছে গোলাকার। ঠিক আছে? সহজ। এটা হচ্ছে একটা উদাহরণ যেটা দিয়ে তুমি সারফেস টেনশনের অস্তিত্ব বুঝতে পারবা। আরো আছে, এখানেই শেষটা। ধরো আমরা সেকেন্ড এক্সাম্পলে যাই। এইটা খুবই ফেমাস। ঠিক আছে? সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে খুবই খুবই ফেমাস। ধরো তুমি কি করলা, ওই যে মেলার মধ্যে পাওয়া যায় না, ওই যে তোমার এমনি করে হচ্ছে সাবানের মধ্যে এমনি করে গুলায়, তারপর হচ্ছে ফু দেয়, বিভিন্ন ধরনের সাবানের তোমার বুদবুদ তৈরি হয়, বা হচ্ছে বাবলস তৈরি হয়। করছো না ছোটবেলায়? এখনো করছো ভাই, আমি তো বড় হয়েও করি। তো ধরো তুমি কি করলা, তুমি হচ্ছে এরকম একটা ফ্রেম নিছো, ঠিক আছে? এই ফ্রেমটাকে ওই সাবানের যে তোমার সলিউশনটা, সেই সলিউশনের মধ্যে ডুবাইছো। ডুবাইলে কি হবে বলো তো? এখানে সাবানের একটা লেয়ার পড়ে যাবে। সো ধরো এখানে একটা সাবানের লেয়ার পড়ছে। কি হয়েছে? এখানে একটা সাবানের লেয়ার পড়ছে, বা সোপের একটা লেয়ার পড়ছে।
ঠিক আছে, এরকম একটা সোপ লেয়ার পড়ছে এখানে। এটা কি? এটা হচ্ছে সোপ লেয়ার। ওকে, সোপ লেয়ার, ফাইন। এটা ফ্রেমের এই পাশেও আছে, ফ্রেমের ওই পাশেও আছে। ওই পাশ নিয়ে আমরা পরে চিন্তা করব, শুধুমাত্র সামনের পাশ নিয়ে চিন্তা করি। এখন এই সোপ লেয়ারের মধ্যে কি করছো তুমি? একটা সুতা ফালাই দিছো। কি করছো? একটা সুতা এখানে ফেলে দিছো। কিভাবে? ধরো তুমি এইভাবে 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 এরকম ভাবে একটা সুতা ফেলে দিছো। প্রশ্ন হচ্ছে সুতাটা কি এইভাবেই থাকবে? দ্য অ্যান্সার ইজ ইয়েস। তুমি সুতাটাকে এই সোপ ফিল্মের উপর যেভাবে ছেড়ে দিবা সুতাটা ঠিক ওইভাবেই থাকবে। এখন তুমি জিজ্ঞাসা করতে পারো, কেন ভাইয়া, কেন আমার সুতাটা এভাবেই থাকবে? সুতা তো একটু এদিক ওদিক নড়াচড়াও করতে পারতো। না, করতে পারবে না। তার কারণটা কি? কারণ এখানে ফোর্স আছে। কি বলেন ভাই, এখানে ফোর্স আছে? ফোর্স কই থেকে আসলো? ফোর্স তৈরি হচ্ছে সারফেস টেনশন থেকে। সো দেখা যাবে লিকুইড এই পাশ থেকে ওর উপর বল প্রয়োগ করবে, এই পাশ থেকে ওর উপর বল প্রয়োগ করবে, ওর উপর বল প্রয়োগ করবে, ওর উপর, 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 ওর উপর। এইভাবে হচ্ছে চার দিক থেকে এই সুতার উপর বল প্রয়োগ করবে। বলটা কেন প্রয়োগ করতেছে তুমি চিন্তা করে দেখো। এই সুতাটা তো আছে ফ্লুইডের মধ্যেই। এই ফ্লুইডের অনুপরমাণুর উপরেই তো সুতাটা অবস্থিত। প্রত্যেকটা অনুপরমাণু কি পরস্পরের উপর বল প্রয়োগ করতেছে না? অবশ্যই করতেছে। তাহলে এই সুতার উপর কি একটা বল প্রয়োগ করবে না? অটোমেটিক্যালি করবে। তাহলে ভ্যাস চার দিক থেকে যদি সুতার উপর বল প্রয়োগ করে তাহলে তো সুতা বাইরের দিকে সরায় যাওয়ার কথা। যাই তো যদি ভিতরে ফ্লুইড না থাকতো। দেখো এখানে কিন্তু সাবান শুধুমাত্র এই সুতার বাইরে নাই, সুতার ভিতরের অংশেও কিন্তু তোমার সোপ বা সাবানের ফেনা আছে। সো দেখা যাবে ভিতরের অংশটাও এই সুতার উপর বল প্রয়োগ করবে ঠিক অপোজিট ডিরেকশনে। এইভাবে 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 এই এই এই, ঠিক আছে। এবং দেখা যাবে দুই দিক থেকে প্রযুক্ত বলের মান সমান, বল বিপরীতমুখী। সো আলটিমেটলি এখানে নিট ফোর্স হয়ে যাবে কত? সুতার উপর, সুতার উপর নিট ফোর্স হবে 0। ঠিক আছে, সুতার উপর যেহেতু নিট ফোর্সটা 0 হবে, সো সুতা তুমি যে অবস্থায় রেখে দিছো সেই অবস্থাতেই থাকবে, কোনো রকম চেঞ্জ সুতার মধ্যে আসবে না। এখন তুমি বললা যে ভাইয়া এটা তো আমার ভাল লাগতেছে না, আমি কি করব? আমার কাছে একটা সুই আছে ভাইয়া, সেই সুই দিয়ে আমি সুতার এই মাঝখানটা ফোঁটা করে দিব। যদি তুমি সুতার মাঝখানে টুকে ফাটাই দাও, মানে হচ্ছে এখানে কিন্তু দুইটা পার্ট তৈরি হয়েছে। একটা হচ্ছে সুতার ভিতরের অংশে থাকা সাবানের লেয়ারটা, আর একটা হচ্ছে সুতার বাইরের অংশে থাকা সাবানের লেয়ারটা। তুমি যদি ভিতরের অংশ ফাটাই দাও, বাইরের অংশ কিন্তু ফাটবে না, বাইরের অংশ বাইরের মতোই থাকবে। সো এবার তুমি কি করছো? তুমি হচ্ছে ভিতরের অংশটাকে ফাটিয়ে দিছো। যদি দাও তাহলে অবস্থা কিরকম হবে চিন্তা করে দেখো। এই হচ্ছে তোমার ফ্রেমটা, ঠিক আছে। তোমার সুতা কোথায়? সুতা আছে হচ্ছে এইভাবে, লেটস সাপোজ এইভাবে। তুমি কি করছো? ভিতরের অংশের যে সাবানের ফিল্মটা ছিল বা যে লেয়ারটা ছিল সেটাকে একটা সুই দিয়ে ফাটাই দিছো। বাইরের অংশ কিন্তু এখনো আছে, তার মানে আমার বাইরের অংশ এখনো থাকবে। ঠিক আছে, এটা আছে এই জায়গাটায় এখনো আমার সাবানের যে ফিল্ম বা যে লেয়ার সেটা এখনো আছে, এখানে কিছু হয় নাই। ওকে, এগুলো রয়ে গেছে। ভিতরের অংশটাকে আমরা ফাটাই দিছি। এখন যদি ফ্লুইডের অনুপরমাণুর মধ্যে কোনো রকম ফোর্স না থাকতো, ধরো তুমি বললা যে ভাইয়া এখানে যে ফোর্স আছে আমি কেন বিশ্বাস করবো? এমন তো হইতেই পারে বাইরের দিকেও ফোর্স নাই, ভিতরের দিকেও ফোর্স নাই, সুতা যেমনে থাকার কথা অমনেই আছে। এরকমও হইতে পারে, তাই না? তোমার মনে এই চিন্তা আসতেই পারে। ঠিক আছে, আমি ধরলাম তুমি যেটা চিন্তা করছো এটাই সঠিক, যে আমার এই ফ্লুইডের মধ্যে কোনো রকম ফোর্স নাই। যদি ফ্লুইডের মধ্যে কোনো রকম ফোর্স না থাকে তাইলে ভিতরের অংশ ফাটানোর পরেও সুতা এভাবেই থাকা উচিত। কারণ ফোর্স যেহেতু নাই তাহলে তো বাইরে থেকে ওকে কেউ টানবে না। যদি কেউ না টানে তাহলে কি সুতার অবস্থা চেঞ্জ হওয়ার কথা? হওয়ার কথা না। বাট তুমি ভিতরের অংশ ফাটানোর কিছুক্ষণের মধ্যেই দেখবা জিনিসটা হয়ে গেছে দেখতে এরকম। কিরকম ভাইয়া? ও মাই গড, গোল কই? এই তো পাইছি। জিনিসটা দেখতে হয়ে যাবে এরকম। এটাকে এই কালার নাও। ও মাই গড, দুঃখিত গাইস, এরকম হয়ে যাবে। ঠিক আছে, সুতা দেখতে হয়ে যাবে এরকম। হ্যাঁ, সুতা দেখতে ছিল এরকম এলোমেলো একটা শেপে, যেভাবে আমরা রাইখা দিছিলাম সেভাবেই ছিল সুতা। কিছুক্ষণের মধ্যে মাঝখানের এই অংশটাকে ফাটাই দেওয়ার পরে সুতা এরকম কেন হয়ে গেল? এবং সুতা এরকম হওয়ার পরেও চারদিকের পানির লেয়ার বা চারদিকে যে সাবানের লেয়ার, সোপের যে লেয়ার, সেটা কিন্তু থাকবে। থাকবে না শুধুমাত্র হচ্ছে ভিতরের লেয়ারটা, ঠিক আছে? বাইরের লেয়ার কিন্তু তুমি ফাটাও নাই, বাইরের লেয়ার এখনো আছে। থাকবে না শুধুমাত্র ভিতরের লেয়ারটা। তাহলে ভাই ভিতরের লেয়ার না থাকায় সুতার অবস্থা এই অবস্থা থেকে এরকম কেন হইল? কারণ সুতার চারপাশে যে লিকুইড আছে
বা যে ফ্লুইড আছে এটা কি ফ্লুইডের সারফেস না? সারফেস। তো সেই সারফেস কি চায়? মিনিমাম সারফেস এরিয়া নিয়ে থাকতে। তার মানে সারফেস এই বরাবর চাপবে, এই বরাবর চাপবে, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর চেপে যাবে। এই বরাবর তৈরি হবে হচ্ছে ফোর্স। সেই ফোর্স কি করবে? আমার ফ্লুইডের সারফেসটাকে চাপাই দিবে। ওকে, এখন তুমি বলছো ভাই সারফেস চাপলো কই? সারফেস তো মনে হয় বড় হইলো। না না না, বড় তো হইলো মাঝখানের জায়গাটা। এখানে তো কোনো ফ্লুইড নাই। ফ্লুইড কোথায় আছে? ফ্লুইড আছে চারদিকে। তুমি যদি চারদিকের এরিয়ার কথা চিন্তা করো, এই সুতা যখন চারপাশে ছড়াই যাবে, চারদিকের এরিয়া কিন্তু কমে আসতেছে, মাঝখানের এরিয়া বাড়তেছে। মানে কি, দেখো মাঝখানে আগে এরিয়া ছিল এতটুকু, এই সুতা চারদিকে স্প্রেড আউট হয়ে মাঝখানের এরিয়াটা বড় হয়ে গেছে, তার মানে সাইডের এরিয়া কমে গেছে। সাইডের এরিয়া কমে গেছে মানে কি? মানে ফ্লুইডের সারফেস এরিয়া কমে গেছে। এখানে ফ্লুইডের সারফেস এরিয়া যতটুকু ছিল, এখানে কিন্তু ফ্লুইডের সারফেস এরিয়া তার চেয়ে কম। কেন কমলো? কারণ হচ্ছে ফ্লুইডের মধ্যে আছে সারফেস টেনশন, সে বাইরের দিকে বলটা প্রয়োগ করে তার নিজের সারফেস এরিয়া কমায় আনবে। ঠিক আছে, আগে কেন পারতেছিল না? কারণ আগে তো ভিতরেও ফ্লুইড ছিল, সেই ভিতরের ফ্লুইডও তো বল প্রয়োগ করতেছিল, এর জন্য আর চাপাইতে পারতেছিল না। বাট এখন তো ভিতরে কোনো ফ্লুইড নাই, তার মানে বাইরের ফ্লুইড তার এরিয়া ইচ্ছা মতো চাপাইতে পারে, এবং সেটাই সে করবে। সে তার এরিয়াকে চাপাই ফেলবে এবং সুতাটাকে করে ফেলবে স্ট্রেস। সুতাটাকে স্ট্রেস করে এরকম একটা বৃত্তাকার শেপে নিয়ে যাবে। বুঝছেন? সো এখানে এই যে বলটা তৈরি হইলো, এটা কেন তৈরি হইলো? এটাও তৈরি হইলো সারফেস টেনশনের জন্য। কিসের জন্য? সারফেস টেনশনের জন্য। এবং তুমি যদি এখানে খেয়াল করো, ফ্লুইডের সারফেস এরিয়া আগে যতটুকু ছিল, এখন কিন্তু ফ্লুইডের সারফেস এরিয়া কমে গেছে। ঠিক আছে, সো আমরা যখন এই মাঝখানের অংশটুকুকে ফাটাই দিব, কি হবে? ফ্লুইডের সারফেস এরিয়া কমে যাবে। ওকে, ফ্লুইডের সারফেস এরিয়া কমে যাবে। এবং কেন কমতেছে? পৃষ্ঠটানের জন্য ফ্লুইডের মধ্যে বল তৈরি হচ্ছে, সেই বলই কি করতেছে? ফ্লুইডের সারফেস এরিয়াটাকে কমাই দিচ্ছে। বুঝছেন? তার মানে পৃষ্ঠটান অবশ্যই উপস্থিত। যদি উপস্থিত না থাকতো তাহলে কিন্তু এই কাহিনী ঘটতো না। যদি এখানে কোনো রকম বলের উপস্থিতি না থাকতো, তাহলে সুতাকে তুমি যেভাবে রেখে দিয়েছিলে সুতা সেইভাবেই থাকতো। এখানে বল আছে দেখেই সেই বলটা টেনে সুতাটাকে করে দিচ্ছে বড়, বা সুতার মাঝখানের যে এরিয়া সেটাই করে দিচ্ছে বড়, এবং সারফেস ফ্লুইডের যে সারফেস এরিয়াটা সেটাকে হচ্ছে কমায় দিচ্ছে। সারফেস টেনশন সবসময় এটাই চাবে। সারফেস টেনশনের কাজ এই একটাই, প্রত্যেকটা বার সারফেস টেনশন সেম কাজটাই করবে, ফ্লুইডের সারফেস এরিয়া কমাবে সব সময়। তাহলে সারফেস টেনশনের কাজ কয়টা? একটাই কাজ, সেটা কি? ফ্লুইডের সারফেস এরিয়া কমানো, এবং এইটাই সে বারবার করবে। বুঝতে পারছেন? আই গেস এই এক্সাম্পলটাও ক্লিয়ার। আমরা আরো একটা এক্সাম্পল দেখবো, আসো আরো একটু ক্লিয়ার হবে। দেখো, ধরো আমি তোমাকে একটা ফ্রেম দিলাম। কি দিলাম? একটা ফ্রেম। আগেরটাও একটা ফ্রেম ছিল, ধরো এটা আরো একটা ফ্রেম। এটা কি? আরো একটা ফ্রেম, এবং এটা দেখতে হচ্ছে অনেকটা, ধরো একটা আয়তাকার ফ্রেম। ঠিক আছে, আয়তাকার ফ্রেম এখানে আঁকাটা টাফ, আমি আমার মতো করে আঁকি, আই গেস দ্যাটস বেটার। ধরো এই এই ঠিক আছে, এরকম এরকম। এখন এই ফ্রেমের মধ্যে, ফ্রেমটা হচ্ছে তুমি এরকম হরাইজন্টালি রেখে দিছো। ফ্রেমের এখানে তুমি অ্যাড করছো একটা স্লাইডিং ওয়্যার। কি বইয়ের মধ্যে দেখবে এই জিনিসটা প্রচুর আছে। ঠিক আছে, কি অ্যাড করছো? একটা স্লাইডিং ওয়্যার। এরকম একটা স্লাইডিং ওয়্যার তুমি দিছো। ঠিক আছে, এবং এখানে আছে হচ্ছে তোমার কোনো একটা ধরো সোপ ফিল্ম, ঠিক আছে, বা একটা সাবানের লেয়ার। ঠিক আছে, এটা কি একটা? এটা হচ্ছে একটা সোপ ফিল্ম বা সাবানের লেয়ার। ঠিক আছে, তুমি লিখতে পারো সাবানের লেয়ার। ওকে, এই জিনিসটাকে যদি তুমি এভাবে রেখে দাও, এটা কিন্তু একটা স্লাইডিং ওয়্যার। স্লাইডিং ওয়্যার মানে হচ্ছে ও কিন্তু মুভ করতে পারে, ও বাম দিকেও সরতে পারে, ডান দিকেও সরতে পারে, ও মুভ করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কি? একটা স্লাইডিং ওয়্যার। ওকে, সো তুমি যদি এই জিনিসটাকে এভাবে রেখে দাও, এটা আসলে কি হবে বলো তো? এটা কি এভাবেই থাকবে? দ্য অ্যান্সার ইজ নো। তুমি এটাকে এভাবে রেখে দিলে এটা কিন্তু এভাবে থাকবে না। কেন ভাইয়া, এটা কেন এভাবে থাকবে না? এখানে তো আমি কোনো রকম বল প্রয়োগ করতেছি না, আমি কি টানতেছি এই দিক থেকে? না। তাহলে কেউ বাইরের দিকে আসবে? না। আমি ওকে ঠেলতেছি ভিতরের দিকে? না। তাইলে কেউ ভিতরের দিকে যাবে? হ্যাঁ। কেন ভিতরের দিকে যাবে? তুমি ঠেলতেছো না ঠিক আছে, বাট এই লিকুইডের পৃষ্ঠটান আছে না, পৃষ্ঠটান ওকে ঠিকই ঠেলবে। দেখো পৃষ্ঠটান কি চায়? পৃষ্ঠটান চাই হচ্ছে লিকুইডের সারফেস এরিয়া মিনিমাম করতে। লিকুইডের সারফেস কোনটা? এই যে এইটা হচ্ছে লিকুইডের সারফেস। লিকুইডের সারফেস এরিয়া কখন কমবে? যখন স্লাইডিং ওয়্যারটা এই দিকে আসবে। স্লাইডিং ওয়্যার যদি এই দিকে আসা শুরু করে, তাহলেই তো আমার লিকুইডের সারফেস এরিয়া কমে আসতেছে। ধরো এই স্লাইডিং ওয়্যারটা এখানে না, স্লাইডিং ওয়্যারটা এখানে, তখন লিকুইডের সারফেস এরিয়া হবে এতটুকু।
পৃষ্ঠটান এইটাই চায় যে লিকুইডের সারফেস এরিয়া কমে আসুক। সো তুমি যদি এরকম একটা স্লাইডিং ওয়্যারের মধ্যে এভাবে একটা সাবানের ফিল্ম অ্যাড করে রাইখা দাও, সে কিন্তু ফিক্সড থাকবে না। যদিও তার ফিক্সড থাকার কথা ছিল, সে ফিক্সড থাকবে না। কেন? কারণ আমি যে লিকুইডটা এখানে অ্যাড করছি, সোপ ফিল্মটা অ্যাড করছি, তার সারফেসের একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে সারফেস টেনশন বা পৃষ্ঠটান। সে চায় এই লিকুইডের সারফেস এরিয়াকে কমায় আনতে বা মিনিমাম করে ফেলতে। তার জন্য ভিতরের দিক বরাবর একটা বল এখানে তৈরি হবে এবং সেই বলটা কি করবে, স্লাইডারটাকে ভিতরের দিকে নিয়ে আসবে, বা স্লাইডিং ওয়্যারটাকে কি করবে, ভিতরের দিকে নিয়ে আসবে। তো দেখা যাবে স্লাইডিং ওয়্যারটা ভিতরের দিকে যাবে। ঠিক আছে, ভিতরের দিকে যাবে। তুমি যদি ওকে ফিক্সড অবস্থায় রাখতে চাও বা ইকুইলিব্রিয়ামে রাখতে চাও, সেক্ষেত্রে তোমার বিপরীত দিক বরাবর একটা সমপরিমাণ বল প্রয়োগ করা লাগবে, আদারওয়াইজ ও ইকুইলিব্রিয়ামে থাকবেই না। ও পৃষ্ঠটানের প্রভাবে ভিতরের দিকে গতিশীল হওয়া শুরু করে দিবে। বুঝছো? সো পৃষ্ঠটান যদি আসলে উপস্থিত না থাকতো, তাহলে কি এইসব কাহিনী কোনোদিন ঘটতো? কোনোদিনই ঘটতো না। সারফেসের মধ্যে কোনো না কোনো একটা ফোর্স তো অবশ্যই আছে, যে কিনা সবসময় চাচ্ছে এই লিকুইডের সারফেস এরিয়াটাকে মিনিমাম করে ফেলতে বা কমায় আনতে। সেই প্রপার্টিটারই আমরা নাম দিছি হচ্ছে সারফেস টেনশন বা পৃষ্ঠটান। বুঝছেন? একদম সহজ। আরো একটা এক্সাম্পল দিই, এখনো মন ভরে নাই? ওকে, আসো ফাইনাল এক্সাম্পল। ধরো তোমাকে বলছে এবার এই স্লাইডিং ওয়্যারটাকে তুমি কি করো, ভার্টিক্যালি রেখে দাও। ঠিক আছে, কি করো, এভাবে ভার্টিক্যালি রাখো। ধরো এই এরকম ম্যাথও তোমরা পাবা বইয়ের মধ্যে, দেখবা এই এক্সাম্পলগুলো একদম অহরহ। ঠিক আছে, প্রচুর পরিমাণে এরকম এক্সাম্পল আছে। ওকে, সো এটা আমাদের একটা ফ্রেম। সেই ফ্রেমের মধ্যে আমরা কি করেছি, একটা স্লাইডিং ওয়্যার অ্যাড করছি। এই হচ্ছে আমাদের সেই স্লাইডিং ওয়্যার, যেটা হচ্ছে মুভ করতে পারে, ফ্রেমের উপরের দিকেও যাইতে পারে, নিচের দিকেও যাইতে পারে। ঠিক আছে, সো এটা হচ্ছে কি আমাদের স্লাইডিং ওয়্যার। ওকে, ফাইন। উপরে হচ্ছে আমাদের একটা সোপ ফিল্ম আছে, বা একটা সাবানের ফ্যানার অংশের মতো কিছু একটা আছে। ধরো এটা হচ্ছে একটা সোপ ফিল্ম। ওকে, এটা কি আমাদের একটা সোপ ফিল্ম। ওকে, তুমি যদি ওকে নর্মালি এই অবস্থায়, এগুলো কিন্তু সব সাইন্টিফিক্যালি টেস্টেড, হ্যাঁ, সব কিন্তু মানে পরীক্ষিত জিনিস আর কি। তুমি যদি ওকে নর্মালি এভাবে রেখে দাও, দেখবা এই স্লাইডিং ওয়্যারটা আস্তে আস্তে উপরের দিকে যাওয়া শুরু করছে। ওকে, ইনফ্যাক্ট এখানে এক্সপেরিমেন্টটা যেভাবে করা হয়েছে, তোমাদের বইয়ের মধ্যে এক্সপেরিমেন্টের কথা উল্লেখ থাকার কথা। এখানে এক্সপেরিমেন্টটা যেখানে করা হয় বা যেভাবে করা হয়, কি করা হয়, এখানে একটা বস্তু ঝুলাই দেওয়া হয়। ঠিক আছে, এবং দেখা যায় একটা নির্দিষ্ট ভরের বস্তু ঝুলাই দিলে এই স্লাইডিং ওয়্যারটা ইকুইলিব্রিয়ামে থাকে। তুমি চিন্তা করো, যদি উপরের দিকে কোনো ফোর্স না থাকতো, ধরো উপরের দিকে কোনো ফোর্স নাই, তুমি এখানে একটা কেজি ভরের বস্তু ঝুলাইছো, সেই কেজি ভরের বস্তু কি এই স্লাইডিং ওয়্যারের উপর নিচের দিকে জি পরিমাণ বল প্রয়োগ করতো না? অবশ্যই করতো। সেই বলের প্রভাবে স্লাইডিং ওয়্যারটা কি নিচের দিকে নামার কথা ছিল না? নিচের দিকে নামার কথা ছিল। বাট দেখা গেল কেজি ভরের বস্তু ঝুলানোর ফলে এই স্লাইডিং ওয়্যারটা চলে আসছে ইকুইলিব্রিয়ামে। কিসে চলে আসছে? ইকুইলিব্রিয়ামে চলে আসছে। ওকে, এটা কখন সম্ভব বলো? এটা তখনই সম্ভব, একটা সিস্টেম তখনই ইকুইলিব্রিয়ামে থাকে যখন তার উপর নিট ফোর্স শূন্য হয়। এখন ওর উপর তো নিচের দিকে একটা ফোর্স আছে জি পরিমাণ, তার মানে অবশ্যই সমপরিমাণের একটা ফোর্স উপরের দিকেও আছে। আদারওয়াইজ তোমার এই স্লাইডিং ওয়্যার কিভাবে ইকুইলিব্রিয়ামে থাকবে? তার মানে অবশ্যই সমপরিমাণের একটা বল উপরের দিকেও আছে। এই বলটা কেন তৈরি হয়েছে? দেখো, পৃষ্ঠটান কিন্তু বল না, পৃষ্ঠটানের জন্য বলটা তৈরি হচ্ছে। এটা আবার কনফিউজড হয়েও না, তুমি ভাবতে পারো যে পৃষ্ঠটানটাই মনে বল। না না না, পৃষ্ঠটান বল না, পৃষ্ঠটানের জন্য হচ্ছে এই বলটা তৈরি হচ্ছে। তার মানে অবশ্যই উপরের দিকে একটা বল আছে, আদারওয়াইজ তো আমার এই স্লাইডিং ওয়্যার নিচের দিকে আসতো। এই বল কেন তৈরি হয়েছে? এই বল তৈরি হয়েছে হচ্ছে সারফেস টেনশনের জন্য। ঠিক আছে, সারফেস টেনশনের জন্য তৈরি হওয়া বল। ওকে, তৈরি হওয়া বল। এই বলটা কি করবে? নিচের কে ব্যালেন্স করবে এবং আলটিমেটলি আমার স্লাইডিং ওয়্যার থাকবে হচ্ছে ইকুইলিব্রিয়ামে। চিন্তা করে দেখো তো এই বলটা কেন তৈরি হয়েছিল, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে স্লাইডিং ওয়্যারটাকে উপরের দিকে নিয়ে যাওয়া। উপরের দিকে নিলে কি সুবিধা হবে? উপরের দিকে নিলে হচ্ছে এই সোপ ফিল্মের সারফেস এরিয়া কমে যাবে। সো পৃষ্ঠটান প্রত্যেকটা বার একই কাজ করবে ভাই, ওর কাজ একটাই, ওর আর কোনো কাজই নাই। ওর কাজটা কি বলতো? পৃষ্ঠটানের কাজ কি? সারফেস টেনশনের কাজ হচ্ছে সারফেস এরিয়া কমানো। ঠিক আছে, সারফেস টেনশন তার জীবদ্দশায় একটা কাজই চায়, সেটা কি? সেটা হচ্ছে সারফেস এরিয়া কমিয়ে আনা। ঠিক আছে, বা সারফেস এরিয়া কমানো কার? এই লিকুইডের। ঠিক আছে, বুঝছো? সো এই হচ্ছে পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটান হচ্ছে তরলের
বা তোমার বলতে পারো যে কোনো লিকুইডের একটা সারফেস প্রপার্টি, যেই প্রপার্টিটা চায় ওই লিকুইডের সারফেস এরিয়াটাকে মিনিমাম করে ফেলার জন্য। ওকে, ক্লিয়ার? তাহলে মোটামুটি পৃষ্ঠটানের একটা বেসিক আইডিয়া পেয়ে গেছি। ওকে, এখন কথা হচ্ছে ভাই পৃষ্ঠটান জিনিসটা কি সেটা তো বুঝলাম, ও কি চায় সেটাও বুঝলাম, বাট এই পৃষ্ঠটানের মান কেমনে বের করব? পৃষ্ঠটানের মান বের করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে দেখো পৃষ্ঠ টান, লেখো পৃষ্ঠ টান বা সারফেস টেনশনের মান তুমি কিভাবে বের করবা? ধরো আমি তোমাকে একটা বিকার দিছি, ঠিক আছে, একটা বিকার টাইপের কিছু একটা দিছি, সেই বিকারের সারফেসটা হচ্ছে এরকম। ওকে, এটা হচ্ছে আমার বিকারের সারফেস, মানে আমি উপর থেকে দেখতেছি, হ্যাঁ, টপ ভিউ। ধরো তোমার কাছে বিকারটা দেখতে হচ্ছে এরকম, এই 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 তোমার চোখ হচ্ছে এখানে, এই হচ্ছে তোমার চোখ, ঠিক আছে, তুমি এখান থেকে দেখতেছো, উপর থেকে দেখতেছো, উপর থেকে দেখলে তুমি কি বিকারের এই অংশটা দেখতে পারবে না? সো উপর থেকে দেখতেছি আমরা, ঠিক আছে। সো উপর থেকে যদি আমরা দেখি তখন আমরা দেখতে পাইলাম বিকারের মধ্যে ফ্লুইড আছে হচ্ছে এভাবে, টাডাডা। ওকে, এই হচ্ছে আমাদের বিকারের মধ্যে থাকা ফ্লুইড বা লিকুইড, ঠিক আছে। ওকে, এখন এই লিকুইডের মধ্যে পৃষ্ঠটান বা পৃষ্ঠটানের জন্য তৈরি হওয়া বলটা কিভাবে কাজ করে? ধরো আমরা মাঝ বরাবর একটা ইমাজিনারি লাইন চিন্তা করলাম, জাস্ট ফর্মুলা আনার জন্য আমরা কি করলাম, মাঝ বরাবর একটা ইমাজিনারি লাইন চিন্তা করলাম। ধরো এই লাইনের দৈর্ঘ্য হচ্ছে এল, লেট সাপোজ এল, বা যে কোনো কিছু হইতে পারে। এখন এই লাইনের বাম পাশে থাকা ফ্লুইডগুলা ওই পাশে থাকা ফ্লুইডগুলোর উপর এই দিক বরাবর বল প্রয়োগ করবে, যে তোমরা আমার কাছে আসো, আসলে এরিয়া কমে যাচ্ছে, তাই না? তুমি যদি এই পাশের ফ্লুইডগুলোকে বা এই পাশে থাকা অণু পরমাণুগুলোকে এই পাশে নিয়ে আসতে পারো, তাহলে তো এই পাশের এরিয়াই বাদ হয়ে যাচ্ছে। সো এই পাশের অণুগুলা বলবে যে আসো, তুমি আমার কাছে আসো, যদি এই পাশে তুমি আসো তাহলে এরিয়া আমাদের আরো কমে যায়। ওই পাশের অণু বলবে যে না, আমি তো ভালো আছি, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসলেও তো এরিয়া কমে যায়। সো দেখা যাবে দুইজনই দুইজনের উপর বল প্রয়োগ করবে। সো এখানে তুমি একটা লিকুইডের সারফেসের উপর যেখানেই লাইন টানো না কেন, সেই লাইনের উপর দুই দিক বরাবরই ফোর্স কাজ করতে থাকবে। তুমি এখানে লাইন টানো, বা ধরো তুমি র্যান্ডম একটা এরকম কিছু একটা নিলা, তুমি এখানে লাইন টানো, এখানেও দুই দিক বরাবরই কি হবে, ফোর্স কাজ করতে থাকবে। মানে অণু পরমাণুগুলা পরস্পরের উপর বল প্রয়োগ করতেই আছে। কেন করতে আছে? কারণ সবাই চাচ্ছে যে পাশের অণুগুলা তার কাছে চলে আসুক, চলে আসলেই তো এরিয়া কমে যাচ্ছে। এটা সবার টার্গেট, সারফেসে থাকা প্রত্যেকটা পরমাণু বা অণুর টার্গেটই হচ্ছে এটা, নেইবারিং যে অণু পরমাণুগুলো আছে তাকে নিজের কাছে নিয়ে আসা। যদি নিজের কাছে নিয়ে আসতে পারে তাহলে এরিয়া কমে যাচ্ছে, এবং তারা চাচ্ছে এরিয়াটাকে কমায় ফেলতে। সো তুমি যেখানেই একটা দাগ দাও না কেন এই লিকুইডের সারফেসের উপর, তার দুই পাশেই তুমি দেখবা দুই দিকে বল কাজ করতেছে। এই পাশের অণুগুলা চাচ্ছে এই পাশের অণুগুলাকে ওই দিকে নিয়ে যাইতে, আবার এই দিকের অণুগুলা চাচ্ছে ওই দিকের অণুগুলাকে এই দিকে নিয়ে আসতে। ওকে, সো দেখা যাবে লিকুইডের সারফেসের মধ্যে সব জায়গায় এই বলের মান আছেই, একটা নির্দিষ্ট বল কাজ করতেছে। এখন ধরো এই বলের মান হচ্ছে এফ, সেই টোটাল ফোর্সের মান কত? টোটাল ফোর্সের মান হচ্ছে এফ। এই এফ মানের বল একটা নির্দিষ্ট দৈর্ঘ্য জুড়ে তৈরি হয়েছে। কতটুকু দৈর্ঘ্য জুড়ে? ধরো এল দৈর্ঘ্য জুড়ে। তাহলে একক দৈর্ঘ্যে কতটুকু বল তৈরি হবে? একক দৈর্ঘ্যে বল তৈরি হবে এফ ডিভাইডেড বাই এল। কোনো একটা ফ্লুইডের সারফেসে একক দৈর্ঘ্যে তৈরি হওয়া বলকেই আমরা কি বলি? পৃষ্ঠটান। বুঝছো? এই এরিয়াকে মিনিমাম করার জন্য কোনো একটা ফ্লুইডের সারফেসে একক দৈর্ঘ্যে যতখানি বল তৈরি হয় সেটাকেই আমরা বলি হচ্ছে পৃষ্ঠটান। সো এটা নিয়ে কনফিউজড হইও না যে ভাইয়া বল কি শুধুমাত্র এখানেই তৈরি হবে? না, বল প্রত্যেকটা জায়গায় তৈরি হবে। যেখানেই সারফেসের অণু পরমাণু আছে সেখানেই পৃষ্ঠটানজনিত বল তৈরি হবে, এবং একক দৈর্ঘ্যে যতটুকু বল তৈরি হবে সেটাকে আমরা বলতেছি পৃষ্ঠটান। আমি লাইনটা একদম মাঝ বরাবর রাখছি, দেখতে সুন্দর লাগতেছে তার জন্য। লাইন যদি আমি এখানেও আঁকতাম তাতেও কোনো সমস্যা ছিল না, লাইন যদি আমি এখানেও আঁকতাম তাতেও কোনো সমস্যা ছিল না। সেই লাইনের দুই পাশেও কি থাকতো? ফোর্স থাকতো। কারণ এই দিকের অণু পরমাণু চাবে ওই দিকের অণু পরমাণুকে এই দিকে নিয়ে আসতে, আবার ওই দিকের অণু পরমাণু চাবে এই দিকের অণু পরমাণুকে ওই দিকে নিয়ে যাইতে। সো তুমি যেখানেই লাইন আঁকো না কেন সারফেসের উপরে তার দুই দিকেই কি থাকবে? ফোর্স থাকবে। অণু পরমাণুগুলো তাদের নেইবারিং বা আশেপাশের অণু পরমাণুগুলোকে নিজের কাছে নিয়ে আসতে চাবে, এবং একক দৈর্ঘ্যে যতখানি বল উদ্ভব হবে এই পারপাসে, আশেপাশের অণুগুলোকে নিজের কাছে নিয়ে আসার জন্য, বা ওই পারপাসে যতটুকু বলই উদ্ভব হবে একক দৈর্ঘ্যে, সেটাকেই আমরা বলতেছি হচ্ছে পৃষ্ঠটান বা সারফেস টেনশন। বুঝছেন? এটাই আমাদের পৃষ্ঠটান। একদম সহজ, বা পৃষ্ঠটানের ফর্মুলা হচ্ছে এটা, খুবই সহজ ফর্মুলা, ঠিক আছে? এফ ডিভাইডেড বাই এল, আর কোনো ফর্মুলাই নাই পৃষ্ঠটানের, জাস্ট এই একটাই ফর্মুলা। ওকে, মনে থাকবে, খুবই সহজ ফর্মুলাটা, খুবই সহজ। এখন এখান থেকে বেশ কিছু ইনফরমেশন বের করার আছে। যেমন প্রথম যে ইনফরমেশনটা, পৃষ্ঠটানের একক কি হবে। দেখো, পৃষ্ঠটানের একক
উপরে কি আছে বলো? উপরে আছে হচ্ছে বল নিউটন, নিচে কি আছে দৈর্ঘ্য মিটার, তাহলে একক কি হওয়া উচিত? একক হবে হচ্ছে নিউটন পার মিটার। ওকে, এটা হচ্ছে পৃষ্ঠটানের একক। ওকে ভাইয়া, পৃষ্ঠটানের মাত্রা কি হবে? এইটা হচ্ছে পরীক্ষায় আসে, পৃষ্ঠটানের মাত্রা। চিন্তা করে দেখো তো, সারফেস টেনশন মানে কি? F ডিভাইডেড বাই L। এই বলের মাত্রা কি? বলো বলো বলো, বলের মাত্রা কি ভাইয়া? বলের মাত্রা যদি ভুলে যাও ভাই, MLT ইনভার্স 2, এটা হচ্ছে বলের মাত্রা। নিচে কি আছে? দৈর্ঘ্য। দৈর্ঘ্যের মাত্রা কি বলো? দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে L। তাহলে পৃষ্ঠটানের মাত্রা কি হবে? নিচের L উপরের L কাটাকাটি চলে যাবে, পৃষ্ঠটানের মাত্রা হবে হচ্ছে MT ইনভার্স 2। ঠিক আছে, MCQ এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভুল যেন কোনোভাবেই না হয়। পৃষ্ঠটানের একক এবং পৃষ্ঠটানের মাত্রা এই দুইটা একটু মনে রাখাই লাগবে। ঠিক আছে, পারবো? শিওর, গুড। এবং কয়েকটা খুব পরিচিত পৃষ্ঠটান আছে, এগুলো একটু মনে রাখলে বেটার। যেমন পানিরটা, অনেক ক্ষেত্রে দেখবা ম্যাথের মধ্যে পানির পৃষ্ঠটান দিয়ে দেয় না, কারণ পানির পৃষ্ঠটান আমরা ধরেই নিই যে পোলাপান পারে। সো পানির ক্ষেত্রে মাথায় রেখো, মুখস্থ করার দরকার নেই, বাট তাও পানিরটা একটু মনে রাখো। পানির পৃষ্ঠটান স্ট্যান্ডার্ড অবস্থায় হচ্ছে 7.2 ইন্টু 10⁻⁻2 নিউটন পার মিটার। অনেক ক্ষেত্রে 7.5 ইন্টু 10⁻⁻2 হয়, বাট ইন জেনারেল 7.2 ইন্টু 10⁻⁻2 মিটার। এই পানিকে যদি তুমি গরম করো, ঠিক আছে, গরম পানির পৃষ্ঠটান কত জানো? গরম পানির পৃষ্ঠটান কম, বুঝছো? গরম পানির পৃষ্ঠটান হচ্ছে 3 ইন্টু 10⁻⁻2 নিউটন পার মিটার। ওকে, এর জন্যই কিন্তু জামা কাপড় ধুইতে গরম পানি ব্যবহার করা হয়। কখনো চিন্তা করছো জামা কাপড় কেন গরম পানিতে বেশি পরিষ্কার হয়? কারণ গরম পানির হচ্ছে পৃষ্ঠটান কম। যদি পৃষ্ঠটান কম হয় তাহলে জিনিসটা ছড়াই যেতে পারবে। যার পৃষ্ঠটান বেশি সে কিন্তু খুব ইজিলি ছড়াইতে পারে না। কেন ছড়াইতে পারে না? ধরো আমি তোমারে বললাম এখানে আছে হচ্ছে নর্মাল পানি, নর্মাল পানি, ঠিক আছে, আর এখানে আছে হচ্ছে গরম পানি। মানে জিনিসটা বুঝো, জিনিসটার ইমপ্লিমেন্টেশন বা হচ্ছে প্রয়োগ কিন্তু এক জায়গায় না, এটার প্রয়োগ অনেক জায়গাতে আছে। ধরো আমি তোমাকে এখানে নর্মাল পানি দিলাম, ঠিক আছে, এবং আমি তোমাকে এখানে দিলাম হচ্ছে গরম পানি। ওকে, বলো তো কোনটা ইজিলি ছড়াইতে পারবে? ছড়াইতে পারবে হচ্ছে গরম পানি। কেন ভাইয়া ছড়াইতে পারবে কেন গরম পানি বেশি? গরম পানির মধ্যে কি এমন আছে? গরম পানির পৃষ্ঠটান কম। তাহলে ভাইয়া পৃষ্ঠটান বেশি হইলে কেন সেই জিনিস ছড়াইতে পারতেছে না? পৃষ্ঠটান বেশি মানে কি? মানে হচ্ছে অণুপরমাণুগুলা নিজেদেরকে আকর্ষণ করে সারফেস এরিয়া কমাইতে চাইতেছে বেশি, তাই না? আমি তোমাকে বললাম ধরো তোমার কাছে হচ্ছে এমন একটা প্রপার্টি আছে যেটা দিয়ে তুমি তোমার কাছের মানুষজনকে একদম কাছে আগলায় রাখতে পারবা। ওকে, ধরো তোমার মধ্যে হচ্ছে তুমি খুবই সুন্দর করে কথা বলতে পারো, লেটস সাপোজ, এবং তোমার এই সুন্দর কথার জালে আশেপাশের অনেক মানুষ ফেসে যায় এবং ফেসে তোমার আশেপাশেই থাকে। বাট ধরো আমি খুব বেশি সুন্দর করে কথা বলতে পারি না, সেজন্য আমার আশেপাশে মানুষজন আসলে থাকে না। তাহলে বলো তো কার আশেপাশে মানুষ বেশি জড়ো হবে? তোমার আশেপাশে। আমার আশেপাশে হবে না ভাই, আমার আশেপাশে সবাই ছড়াই যাবে, ঠিক আছে, কেউ আমার কাছে থাকবে না। সেম কাহিনী, পৃষ্ঠটান অনেক বেশি মানে কি? সেই মৌল বা সেই যে অণুপরমাণু যেই আছে না কেন ওই পদার্থের মধ্যে, সে তার আশেপাশের অণুপরমাণুকে নিয়ে থাকতে চায়। ঠিক আছে, সে তার আশেপাশের অণুপরমাণুকে চারপাশে নিয়ে থাকবে। আর যার পৃষ্ঠটান কম তার আশেপাশের অণুপরমাণু তার খুব বেশি কাছে থাকবে না, সরাই সরাই থাকবে। ওকে, তাহলে আমার নর্মাল পানির পৃষ্ঠটান হচ্ছে বেশি, বাট গরম পানির পৃষ্ঠটান হচ্ছে কম। তাহলে গরম পানির যে অণুপরমাণু তারা কি খুব বেশি কাছে থাকবে নর্মাল পানির তুলনায়? অবশ্যই না, ও ছড়ায় থাকবে বেশি। যেহেতু পৃষ্ঠটান কম, এই অণুপরমাণুগুলা ইজিলি ছড়াই যেতে পারবে, এদের মধ্যে আকর্ষণ বলের মান কম। নর্মাল অবস্থায় আকর্ষণ বল বেশি হবে, কারণ হচ্ছে পৃষ্ঠটান এখানে বেশি, অণুপরমাণু পরস্পরের উপর বল প্রয়োগ করবে বেশি। বাট এখানে গরম পানিতে পৃষ্ঠটান কম, সো অণুপরমাণু বল প্রয়োগ করবে কম, অণুপরমাণু ছড়াই যেতে পারবে বেশি। এখন তুমি যখন জামা কাপড়ের ময়লা মানে পরিষ্কার করার কি বা জামা কাপড় যখন ধোও, বলো তো জামা কাপড়ের ময়লা কোথায় থাকে বা নোংরা বা ময়লা কোথায় থাকে বলো তো? ময়লা থাকে হচ্ছে তোমাদের মস্তিষ্ক ছাড়া, ময়লা থাকে হচ্ছে জামা কাপড়ে যে পোর্স গুলা থাকে না বা যে গর্তগুলা থাকে না সুতার মধ্যে, এই গর্তগুলার মধ্যে হচ্ছে ময়লা থাকে। ঠিক আছে, পোর্স গুলার মধ্যে হচ্ছে ময়লা থাকে। তো তুমি যদি জামা কাপড় ভালো মতো পরিষ্কার করতে চাও, তোমার এই সাবান পানি বা তুমি গরম পানি যেটাই বলো না কেন, সেটা কিন্তু একদম এই পোর্স গুলার ভিতরে যাওয়া লাগবে। যদি পোর্সের ভিতরে না যায় তাহলে কিন্তু পরিষ্কার হবে না। এটা তখনই যাইতে পারবে যখন পানিটা ছড়াই যাইতে পারবে। ধরো পানি এখানে যাইতে গেল, পাশ থেকে একটা পানির অণু বললো না 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 ওখানে যাওয়া যাবে না, ওখানে গেলে আমাদের সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে।
তখন তো পানি ওখানে যাইতেই পারবে না। এর জন্য হচ্ছে কম পৃষ্ঠটানওয়ালা পানি আমাদের লাগবে, যেন পানিটা ছড়াই যাইতে পারে, প্রত্যেকটা ময়লা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারে এবং ময়লাটাকে বের করে আনতে পারে। এর জন্য হচ্ছে আমাদের গরম পানি বা সাবান পানির দরকার হয়, ঠিক আছে। ইনফ্যাক্ট তুমি যদি সাবান পানির কথা চিন্তা করো, যেটা হচ্ছে সোপ ওয়াটার বা সাবান পানি, তার পৃষ্ঠটানও কিন্তু কম, ঠিক আছে। সাবান পানির পৃষ্ঠটানও এরকম, এই যে 3 × 10⁻² নিউটন পার মিটার রেঞ্জের, ঠিক আছে। আমি মনে বরঞ্চ গরম পানিরটাই মনে ভুল লিখলাম কিনা, গরম পানিরটা কম হবে অবশ্যই নর্মাল পানির চেয়ে কম, বাট এক্সাক্ট এটা কিনা আই এম নট শিওর, এটা একবার চেক করে নিও গুগল থেকে। যদি এটা তোমার মুখস্থ করা লাগবে না, পরীক্ষায় আসলে অবশ্যই দেওয়া থাকবে। বাট সাবান পানি যেটা, সেটার পৃষ্ঠটান হচ্ছে 3 × 10⁻² নিউটন পার মিটার। এর জন্য হচ্ছে আমরা জামা কাপড় পরিষ্কার করার জন্য সাবান বলো বা গরম পানি বলো এগুলো ব্যবহার করি, কারণ পৃষ্ঠটান হচ্ছে কম, তখন পানি ছড়াই যাইতে পারে বেশি, একদম প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারে এবং ময়লাটাকে বের করে আনতে পারে, বুঝছেন। সো যেই ফ্লুইডের বা যেই লিকুইডের পৃষ্ঠটান কম, সে কিন্তু ছড়াইতে পারবে বেশি। এটা একটু মাথায় রেখো, লেখো, যেই ফ্লুইডের বা যেই লিকুইডের পৃষ্ঠটান কম, কি কম, পৃষ্ঠটান কম, সে ছড়িয়ে পড়তে পারবে বেশি, সে ছড়িয়ে পড়তে পারবে বেশি। ওকে ফাইন, মোটামুটি আমাদের আলোচনা কমপ্লিট, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের পৃষ্ঠটান। এই ফর্মুলার প্রয়োগ কেমনে করব সেটা আমরা ম্যাথের মধ্যে দেখব। আমার তো জাস্ট বিশ্বাস করে নাও, সংজ্ঞাটা একবার দেখাই দিই যদি পরীক্ষায় চলে আসে কখনো। সংজ্ঞাটা একটু দেখে নাও, এই যে এখানে আছে, কোন তরলের পৃষ্ঠে একটা সরল রেখা কল্পনা করলে উক্ত রেখার প্রতি একক দৈর্ঘ্যে ওই রেখার উভয় পার্শ্বে রেখার সাথে লম্বভাবে, আচ্ছা এখানেও একটা খুব ইম্পর্টেন্ট লাইন আছে, আমি এটা হয়তো মিস করে গেছি, সেটা হচ্ছে যে বলটা এখানে তৈরি হবে, সেই বল কিন্তু অবশ্যই রেখার সাথে, যে রেখাটা তুমি কল্পনা করছো সেই রেখার সাথে লম্বভাবে তৈরি হওয়া বল, ঠিক আছে। এই বল কি, এই বল হচ্ছে লম্বভাবে তৈরি হওয়া বল, মানে আমরা যে রেখাটা চিন্তা করলাম যার দৈর্ঘ্য আমরা বসাচ্ছি এল, সেই রেখার সাথে লম্বভাবে বল তৈরি হওয়া লাগবে, লম্বভাবে তৈরি হওয়া বল, ঠিক আছে। শুধুমাত্র লম্বভাবে তৈরি হওয়া বল বা লম্ব বরাবর তৈরি হওয়া বলের উপাংশ এখানে কাউন্ট হবে, অন্য কোনোটা কাউন্ট হবে না, ঠিক আছে। ওকে, তাহলে আসেন সংজ্ঞাটা আরেকটাবার একটু ব্যাক করি। সেটা হচ্ছে, কোন তরলের পৃষ্ঠে একটা সরল রেখা যদি আমরা কল্পনা করি, উক্ত রেখার প্রতি একক দৈর্ঘ্যে ওই রেখার উভয় পার্শ্বে রেখার সাথে লম্বভাবে এবং পৃষ্ঠের স্পর্শক রূপে, পৃষ্ঠের স্পর্শকই তো পৃষ্ঠ বরাবর একদম যাচ্ছে না, সো পৃষ্ঠের স্পর্শক বরাবর যে স্পর্শকীয় বল ক্রিয়া করে তাকেই বলা হয় হচ্ছে পৃষ্ঠটান। মানে সহজ কথা, তুমি লিকুইড সারফেস নাও, সেই সারফেসের উপর একটা লাইন নাও, সেই লাইনের সাথে লম্ব বরাবর প্রতি একক দৈর্ঘ্যে যতখানি বল কাজ করবে সেটাকে আমরা বলবো হচ্ছে পৃষ্ঠটান। এবং বল কিন্তু কখনো একদিক কাজ করবে না, কেন বলো তো, বল একদিক কেন কাজ করবে না? তুমি বললা যে ভাই আমি কি করলাম, আমি নিলাম হচ্ছে এরকম একটা লিকুইড সারফেস নিয়ে আমি লাইন আঁকলাম এখানে, ভাইয়া আমার বল কি শুধুমাত্র এই দিকে তৈরি হবে? কেন রে বাবা, এই দিকে কি অণু পরমাণু নাই? এইদিকে কি এখানে অণু পরমাণু নাই? আছে তো, তারাও তো বল প্রয়োগ করবে, তাই না? সো বল তৈরি হবে সব সময় দুই দিকে। তাহলে ভাই আপনি যে স্লাইডারের এক্সাম্পল দিলেন, স্লাইডারের ওইখানে একদিকে কেন বল তৈরি হইলো? আপনি যে ভাইয়া দেখাইলেন এখানে একটা মুভিং স্লাইডার ছিল, এখানে হচ্ছে আমার সোপ ফিল্ম ছিল, কোথায়? এই যে এখানে, এখানে ভাইয়া সোপ ফিল্ম ছিল, আপনি বললেন বল খালি তৈরি হবে এই দিক বরাবর, কেন ভাইয়া? ইনজাস্টিস, মানি না। দেখো, এই দিক বরাবর বলটা প্রয়োগ করতেছে কে? তোমার এই লিকুইডের অণু পরমাণু। ওইখানে কি লিকুইড আছে নাকি? এইখানে কি লিকুইড আছে? না, যদি এখানে লিকুইড থাকতো তাহলে লিকুইড এদিক বরাবর বল প্রয়োগ করত। তুমি যদি এই সোপ ফিল্মের এই বরাবর একটা লাইন নাও, তাইলে তুমি আবার দুই দিকেই বল পাবা, এই দিকেও বল পাবা, এই দিকেও বল পাবা, কারণ ওর দুই দিকেই ফ্লুইড আছে। দুই দিকে বল থাকার জন্য তো দুই দিকে ফ্লুইড থাকা লাগবে। আমরা এখানে কাজ করছিলাম এই স্লাইডারটাকে ধরে, স্লাইডারের এক পাশে ছিল ফ্লুইড, আর এক পাশে তো ফ্লুইড ছিল না, সো এই দিক থেকে বল কই থেকে আসবে? তুমি যদি মাঝ বরাবর একটা লাইন চিন্তা করো, কল্পনা করো, তাহলে অবশ্যই তুমি তার দুই দিকেই ফোর্স পাবা, ঠিক আছে। মানে যেই দিকে বা দুই দিকে যদি তোমার ফ্লুইড থাকে দুই দিকেই বল কাজ করবে, যদি দুই দিকে ফ্লুইড না থাকে একদিকে থাকে তাহলে একদিকে বল কাজ করবে, সিম্পল। পারবো? শিওর? গুড। সো এই হচ্ছে আমাদের পৃষ্ঠটানের সংজ্ঞা, এবং পৃষ্ঠটানের একক হচ্ছে নিউটন পার মিটার, আর মাত্রা হচ্ছে mt ইনভার্স 2। এটা ml কেন? আই হাই, mt ইনভার্স 2, ঠিক আছে।
দেখেন স্যার ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের মোটামুটি পৃষ্ঠটানের বেসিক আলোচনা মোটামুটি কমপ্লিট। কারো যদি কোথাও বুঝতে সমস্যা, এগুলো নতুন টপিক, এগুলো বুঝতে একটু সমস্যা হইতেই পারে, সেটা কোনো মানে সংকোচের কিছু নাই। তোমার যদি কোথাও বুঝতে সমস্যা হয়, কোনো কিছু যদি বুঝতে না পারো বা মনে হয় আরেকবার রিপিট করা দরকার, লেট মি নো, আমি বুঝাই দিচ্ছি, বাট কনসেপ্ট ক্লিয়ার করে সামনে আগাও। এখন কিন্তু পরে পড়বো এভাবে করে ফেলে রাখলে হবে না, এখনই ক্লিয়ার করতে হবে, সামনে সেকেন্ড ইয়ার আসতেছে আবার, ঠিক আছে? দেখেন তো বুঝছেন কিনা গাইস, লেট মি নো, আমাকে জানাও। দেখো গাইস ক্লিয়ার কিনা? আমাদের কিন্তু মোটামুটি সারফেস টেনশনের বেসিক আলোচনা কমপ্লিট। এখন হচ্ছে আমরা বেশ কিছু প্রপার্টি দেখব যেগুলো তোমাদের পরীক্ষার এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, দেন হচ্ছে আমরা ম্যাথ করব, তাহলে আমাদের সারফেস টেনশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? দেখেন সবাই বুঝছেন কিনা? বুঝলে হচ্ছে আমরা সামনে আগাবো। ক্লিয়ার ভাইয়া? বুঝছি, ওকে। পুরাটা সামারি পুরোটা সামারি করা লাগবে? আচ্ছা আমি বলি শুনো, সারফেস টেনশনের ব্যাপারে যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে আমাদের এই সারফেসের অণুপরমাণুগুলা সবসময় চায় মিনিমাম এরিয়া নিয়ে থাকতে। সো মিনিমাম এরিয়া নিয়ে থাকার জন্য তাদের ভিতরে সবসময় একটা বল কাজ করে। এই পাশের অণুগুলা চায় এই পাশের অণুগুলাকে ওই দিকে নিয়ে যাইতে, আবার এই পাশের অণুগুলা চায় ওই পাশের অণুগুলাকে এই দিকে নিয়ে আসতে। সো প্রত্যেকটা জায়গাতেই না দুই পাশেই বল কাজ করতেছে, এবং সুযোগ পাইলেই তারা এরিয়াটাকে কমায় ফেলবে। যদি খালি সুযোগ পায় সাথে সাথে কি করবে, এরিয়াটাকে কমায় ফেলবে। যেমন এই স্লাইডারের কথাই চিন্তা করো, সুযোগটা পাইছে আর টান দিয়ে হচ্ছে এরিয়া কমায় ফেলছে। আবার তুমি এই পাশ থেকে একটা সমপরিমাণ বল দিয়ে ধরে রাখো, তখন কিন্তু আর এরিয়া চাইলেও কমাইতে পারবে না। তারপর তুমি বৃষ্টির ফোঁটার কথা চিন্তা করো, সুযোগ পাইছে, এরিয়া কমে গোলাকার হয়ে গেছে, ঠিক আছে? ওরকম একটা প্রপার্টি আসলে প্রত্যেকটা ফ্লুইডের সারফেসের মধ্যে আছে। এটা কিন্তু ফ্লুইডের ভিতরের প্রপার্টি না। তোমাকে যদি কেউ বলে যে ভাইয়া এখানে যদি আমি একটা লাইন চিন্তা করি ফ্লুইডের ভিতরে, তার দুই পাশেও কি বল আছে সারফেস টেনশনের জন্য? না, সারফেস টেনশন শুধুমাত্র সারফেসের প্রপার্টি, ভিতরের প্রপার্টি না কিন্তু, মনে থাকে যেন, ওকে? আর এই সারফেস টেনশন আমরা ক্যালকুলেট করি কিভাবে? কোন একটা ফ্লুইডের সারফেসের উপর আমরা একটা লাইন কল্পনা করব, সেই লাইনের অবশ্যই দুই পাশেই ফোর্স থাকবে, লম্ব বরাবর ফোর্স কাজ করবে, প্রতি একক দৈর্ঘ্যে যতটুকু ফোর্স কাজ করবে সেটাকে আমরা বলবো হচ্ছে সারফেস টেনশন, ঠিক আছে? পারবো? শিওর, গুড। আসো নেক্সট। এখন হচ্ছে আমরা কিছু প্রপার্টিস দেখব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে যে পৃষ্ঠটানের বৈশিষ্ট্যটা আমি বলে দিছি যদিও, সেটা হচ্ছে পৃষ্ঠটান তরলের তলকে সংকুচিত করার চেষ্টা করে। তল বলতে হচ্ছে সারফেসকে, ঠিক আছে? সারফেসকে চাপিয়ে আনার চেষ্টা করে বা সংকুচিত করে ফেলার চেষ্টা করে, এবং তরলের তলের ক্ষেত্রফল বাড়ানোর চেষ্টা করলে পৃষ্ঠটান তা প্রতিরোধ করার চেষ্টা করে। তুমি চিন্তা করে দেখো, ধরো এই স্লাইডিং ওয়্যারটার কথা চিন্তা করো, ধরো এই স্লাইডিং ওয়্যার, ঠিক আছে? এখানে আমার সোপ ফিল্মটা আছে, কি আছে? সোপ ফিল্ম। এখন এই সোপ ফিল্মের অনুপরমাণু কি চাচ্ছে? স্লাইডিং ওয়্যারটাকে ভিতরের দিকে নিয়ে আসতে। তুমি কি করলা? তুমি হচ্ছে এই দিক বরাবর 2 নিউটন বল দিলা। তুমি 2 নিউটন বল দেওয়ার পরেও দেখলা এই স্লাইডিং ওয়্যার ভিতরের দিকে যাচ্ছে। কেন? কারণ ধরো পৃষ্ঠটানের জন্য এখানে অলরেডি 5 নিউটন বল তৈরি হয়ে আছে, তাহলে এই স্লাইডিং ওয়্যার তো ভিতরের দিকেই যাবে। সো তুমি যদি ওকে বাইরের দিকে নিতে চাও, তখন অবশ্যই তোমার প্রযুক্ত বলের মান হওয়া লাগবে গ্রেটার দেন 5 নিউটন, তখনও বাইরের দিকে যাবে। তার মানে তুমি যখন বাইরের দিকে নিতে যাচ্ছ, পৃষ্ঠটান সেটাকে কি করতেছে? প্রতিহত করতেছে। তুমি বাইরের দিকে নিতে যাচ্ছ মানে কি? তুমি কিন্তু সারফেস এরিয়া বাড়ানোর চেষ্টা করতেছো। লিকুইডের সারফেস এরিয়া কিন্তু কখনোই একা একা বাড়ে না। কখনো দেখছো একটা লিকুইডের সারফেস এরিয়া একা একাই বড় হচ্ছে? একটা সাবানের এই যে বুদবুদ, এটা কি একা একাই বড় হয় না? তোমার কিন্তু বাতাস দেওয়া লাগে। সো তুমি যে বাতাস দাও বা যে ফু দাও, তুমি কি বল প্রয়োগ করো না? তুমি কিন্তু বল প্রয়োগ করে বড় করতেছো। একা একা কিন্তু জীবনেও বড় হবে না। তুমি বল প্রয়োগ করা বন্ধ করে দাও, সাথে সাথে দেখবে এটা আবার ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ কি? কারণ পৃষ্ঠটান। ধরো তুমি একটা সাবানের বুদবুদ নিছো, ঠিক আছে? নিয়ে হচ্ছে তুমি ফু দিচ্ছ, ফু দিতে দিতে হঠাৎ করে থাইমা যাও, দেখবা যে ওইটা না আবার ছোট হয়ে আসতেছে। কেন ছোট হয়ে আসবে? পৃষ্ঠটানের জন্য, ঠিক আছে? তুমি এখানে বল প্রয়োগ করা বন্ধ করো। প্রথমে তুমি ধরো 6 নিউটন বল দিলা, স্লাইডিং ওয়্যারটা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে, মানে হচ্ছে ক্ষেত্রফলটা বাড়তেছে। পৃষ্ঠটান এটা পছন্দ করবে না। তুমি যখনই বল প্রয়োগ বন্ধ করবা, পৃষ্ঠটান আবার টান দিয়ে স্লাইডিং ওয়্যারটাকে বাম দিকে নিয়ে আসবে এবং সারফেস এরিয়া কমাই ফেলবে, ঠিক আছে? সো পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়ানো এটা কখনোই কোনো লিকুইডই পছন্দ করে না, এবং এটা প্রতিহত করার চেষ্টা করে কিভাবে? পৃষ্ঠটানের মাধ্যমে। বুঝছো? গুড। এখন বেশ কিছু ইনফরমেশন আমাদের জানা লাগবে। এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো হচ্ছে তোমাদের বইয়ের ইনফরমেশন, এবং এগুলোর প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, ঠিক আছে? এখান থেকে রিটেনে কোনো প্রশ্ন আসবে না, বা অনুধাবনমূলকেও খুব বেশি প্রশ্ন আসে না, বাট এমসিকিউ এর জন্য হচ্ছে এগুলো একটু গুরুত্বপূর্ণ। যেমন প্রথমে আসো যে আমরা যদি কোনো একটা লিকুইডকে দূষিত করি, তখন তার পৃষ্ঠটান কি হয়? যদি তুমি লিকুইডকে দূষিত করো, ধরো চর্বি বা তেল জাতীয় পদার্থ দ্বারা, তেলের কিন্তু পৃষ্ঠটান কম, ঠিক আছে? তখন যেটা হয়, সেই লিকুইডের পৃষ্ঠটানটা হ্রাস পায়।
ঠিক আছে? সো যখন তুমি একটা ফ্লুইডকে ধরো পানির মধ্যে তুমি তেল মিশাইছো বা চর্বি মিশাইছো, তখন তার পৃষ্ঠটান কি হবে? কমে যাবে। এগুলো এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, স্পেশালি যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা, এগুলো কিন্তু চলে আসবে, ঠিক আছে? মেডিকেল অ্যাডমিশন টেস্টের খুব পছন্দের জায়গা হচ্ছে এটা, পৃষ্ঠটান। দেন হচ্ছে দ্রবীভূত বস্তুর উপস্থিতি, মানে হচ্ছে তেল তো তুমি দিছো সারফেসে, তেল তো নর্মালি সারফেসের উপর ভেসে থাকে, বাট ধর তুমি একটা ফ্লুইড নিছো যার ফ্লুইডের ভিতরে হচ্ছে তোমার অনেক উল্টাপাল্টা জিনিস মিশানো আছে, হইতে পারে কোনো অর্গানিক এলিমেন্ট মিশানো আছে অথবা হচ্ছে ইনঅর্গানিক এলিমেন্ট মিশানো আছে, তার উপর ডিপেন্ড করে হচ্ছে পৃষ্ঠটান চেঞ্জ হয়। যেমন তুমি যদি কোনো ধরো একটা লিকুইডের ভিতরে অজৈব যৌগ মিশ্রিত করো বা দ্রবীভূত করো, সেক্ষেত্রে হচ্ছে পৃষ্ঠটানটা বৃদ্ধি পাবে। এই যে একটু মাথায় রেখো, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। যদি অজৈব পদার্থ দ্রবীভূত করো, সেক্ষেত্রে হচ্ছে পৃষ্ঠটান বৃদ্ধি পায়। আর যদি জৈব পদার্থ দ্রবীভূত করো, সেক্ষেত্রে হচ্ছে পৃষ্ঠটান হ্রাস পায়। ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ভেরি ইম্পর্টেন্ট। অজৈব পদার্থ যদি আমরা দ্রবীভূত করি লিকুইডের ভিতরে, সেক্ষেত্রে তার পৃষ্ঠটানটা কি হবে? বৃদ্ধি পাবে। আর আমরা যদি কোনো জৈব পদার্থ দ্রবীভূত করি লিকুইডের ভিতরে, সেক্ষেত্রে তার পৃষ্ঠটান কি হবে? হ্রাস পাবে। পরীক্ষা আসতে যেন পারি। গুড। দেন তাপমাত্রা, টেম্পারেচারের প্রভাব তো অলরেডি বললাম। তুমি যদি টেম্পারেচারটা বৃদ্ধি করো, সেক্ষেত্রে হচ্ছে পৃষ্ঠটানটা হ্রাস পাবে, যেটা পানির ক্ষেত্রেও হয়। আর যদি টেম্পারেচার হ্রাস করো, সেক্ষেত্রে হচ্ছে তোমার যে পৃষ্ঠটান সেটা হচ্ছে বৃদ্ধি পাবে। এখানে একটা ফর্মুলাও দেওয়া আছে, বাট এটা লাগবে না, ঠিক আছে? এই ফর্মুলা দরকার নাই, ওকে? জাস্ট বইয়ের মধ্যে দেওয়া আছে দেখে হচ্ছে উঠাই নিয়ে আসছি, বাট এটার কোনো দরকার নাই। তোমার জাস্ট মাথায় রাখা লাগবে যে আমরা যখন একটা লিকুইডের তাপমাত্রা বৃদ্ধি করব, তখন তার পৃষ্ঠটান হচ্ছে হ্রাস পাবে। আর যখন আমরা তাপমাত্রা বা টেম্পারেচার হ্রাস করব, তখন হচ্ছে কি হবে? পৃষ্ঠটান বৃদ্ধি পাবে। মন থাকবে? তাহলে গরম পানি আর নর্মাল পানি কার পৃষ্ঠটান বেশি? অবশ্যই নর্মাল পানির পৃষ্ঠটান বেশি। তুমি যখন টেম্পারেচার বৃদ্ধি করবা, তখন পৃষ্ঠটান হ্রাস পাবে, মানে হচ্ছে পানির পৃষ্ঠটান গরম অবস্থায় কম হয়। এর জন্য জামা কাপড় ধোয়ার জন্য আমরা কি করি? গরম পানি ব্যবহার করি, ঠিক আছে? গুড। বাসায় হচ্ছে তোমার আম্মুকে জিজ্ঞাসা করবো যে আম্মু বলো তো, এই যে গরম পানি দিয়ে যে তুমি জামা কাপড় ধুচ্ছ কেন? দেখবা পারতেছে না প্রথম প্রথম, তখন একটু ফ্লেক্স দিবে, আমি করতাম আর কি। যাই হোক, জোকস অ্যাপার্ট, নো ডিসরেসপেক্ট। যাই হোক, বুঝতে পারছি। তাহলে এগুলো মনে থাকবে। তাহলে প্রথমত হচ্ছে আমরা যদি তেল চর্বি এগুলো যদি দূষিত করি, সেক্ষেত্রে পৃষ্ঠটানটা হ্রাস পাবে। তেল চর্বি এগুলো নর্মালি সারফেসে ভেসে থাকে, সো সারফেসের মধ্যে যদি এরকম কোনো কিছুর উপস্থিতি পাওয়া যায়, হোক সেটা তেল বা চর্বি, সেক্ষেত্রে আসলে পৃষ্ঠটানটা কমে যায়। আর তুমি যদি লিকুইডের ভিতরে দ্রবীভূত করো কোনো একটা অজৈব পদার্থ, সেক্ষেত্রে পৃষ্ঠটান বৃদ্ধি পাবে। যদি দ্রবীভূত করো কোনো একটা জৈব পদার্থ, সেক্ষেত্রে হচ্ছে পৃষ্ঠটান হ্রাস পাবে। টেম্পারেচার যদি বৃদ্ধি করি, পৃষ্ঠটান হ্রাস পাবে। টেম্পারেচার যদি হ্রাস করি, পৃষ্ঠটান বৃদ্ধি পাবে। এখন ধরো তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, পৃষ্ঠটান কমতেছে, টেম্পারেচার আরো বাড়াইলা, পৃষ্ঠটান আরো কমলো। একটা সময় টেম্পারেচার বাড়াইতে বাড়াইতে দেখা যাবে পৃষ্ঠটান নাই হয়ে গেছে। যদি এরকম কখনো হয় যে তাপমাত্রা বাড়াইতে বাড়াইতে পৃষ্ঠটান একদম জিরো হয়ে গেছে, তখন সেই টেম্পারেচারকে আমরা বলি হচ্ছে ফ্লুইডের সংকট তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, মনে থাকে যেন। পরীক্ষায় যদি আসে সংকট তাপমাত্রা কি, একটা ফ্লুইডের সংকট তাপমাত্রা কি? যেই তাপমাত্রায় একটা তরলের পৃষ্ঠটান হচ্ছে শূন্য হয়ে যায়, তাকেই আমরা কি বলি? সংকট তাপমাত্রা। সো দেখা যায় এগুলো আইডিয়াল কেস, প্র্যাকটিক্যালি আসলে এরকম হয় না একদমই যে তোমার পৃষ্ঠটান শূন্য হয়ে যাবে। ইটস ভেরি টাফ টু গেট, ঠিক আছে? সো তুমি আইডিয়ালি যদি চিন্তা করো, আইডিয়ালি এটা হওয়া পসিবল যে কোনো একটা টেম্পারেচারে যাওয়ার পর হয়তোবা পৃষ্ঠটান নামের প্রপার্টিটাই পুরোপুরি নাই হয়ে যাবে। সো যেই টেম্পারেচারে এটা হয়, কোনো একটা তরলের পৃষ্ঠটান পুরোপুরি নাই হয়ে যায়, সেই টেম্পারেচারটাকে আমরা কি বলি? সেই টেম্পারেচারটাকে বলি হচ্ছে আমরা সংকট তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। সংজ্ঞা আসলে পারবি? শিওর? গুড। এরপর হচ্ছে তরলের উপরে অবস্থিত মাধ্যম, মানে পৃষ্ঠটান তোমার সারফেসের উপরে কি আছে তার উপরেও নির্ভর করে। ধরো তুমি হচ্ছে লেটস সাপোজ এই হচ্ছে একটা পুকুর, ঠিক আছে? এটা কি একটা পুকুর, ওকে? ধরো এই পুকুরটা হচ্ছে খুবই শুষ্ক একটা জায়গায়, খুবই শুষ্ক একটা জায়গা, মানে হচ্ছে উপরে তোমার জলীয় বাষ্প নাই বললেই চলে, ঠিক আছে? আমি এগুলো জাস্ট এমনি লিখতেছি, বাট এগুলো তোমাদের এগুলো লেখা লাগবে না, হ্যাঁ? এগুলো লিখো। জলীয় বাষ্প নাই, এই পানির লেয়ারের উপরে একদমই জলীয় বাষ্প নাই। এবং ধরো আমি আরো একটা পুকুর নিছি,
এই পুকুরের উপরে আবার জলীয় বাষ্প আছে, মানে ধরো বর্ষাকালে কি বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকে, এবং এর ধরো শীতকালে আসলে বাতাসে জলীয় বাষ্প থাকে না বললেই চলে। সেখানে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প আছে। যদি সারফেসের উপরে জলীয় বাষ্পের উপস্থিতি থাকে তাহলে পৃষ্ঠটান কমে যায়। আর যদি সারফেসের উপরে জলীয় বাষ্পের উপস্থিতি না থাকে, শুধুমাত্র বাতাস থাকে, সেই ক্ষেত্রে আবার পৃষ্ঠটান বাইরে যায়। খুবই ইন্টারেস্টিং একটা প্রপার্টি, ঠিক আছে? সো তোমার সারফেসের উপরে কি আছে তার উপরেও পৃষ্ঠটান নির্ভর করবে। যদি উপরে জলীয় বাষ্প থাকে বাতাসে প্রচুর পরিমাণে, সেক্ষেত্রে পৃষ্ঠটান কমে যাবে। আর যদি উপরে জলীয় বাষ্প না থাকে, একদম শুষ্ক বাতাস হয়, সেক্ষেত্রে হচ্ছে পৃষ্ঠটানটা কি হবে, বেড়ে যাবে। মনে থাকে যেন যে তরলের উপর অবস্থিত মাধ্যমের প্রকৃতির উপর তরলের পৃষ্ঠটান নির্ভর করে। পানির সাথে জলীয় বাষ্পের সংস্পর্শ থাকলে পৃষ্ঠটান হয়ে যায় 70 × 10⁻³ মানে হচ্ছে 7 × 10⁻², এরকম রেঞ্জের। আর যদি পানির সাথে শুধুমাত্র বায়ুর সংস্পর্শ থাকে, সেক্ষেত্রে হয়ে যায় হচ্ছে আমরা যেটা পড়তেছি আইডিয়াল কেস, সেটা 7.2 × 10⁻²। তার মানে জলীয় বাষ্প যদি না থাকে পৃষ্ঠটান বাইরে যেতেছে, আর যে জলীয় বাষ্প থাকে সেক্ষেত্রে হচ্ছে পৃষ্ঠটানটা কি হয়, কমে যায়। মনে থাকবে। তাহলে উপরে জলীয় বাষ্প সহ অবস্থায় পৃষ্ঠটান হচ্ছে এটা, আর উপরে জলীয় বাষ্প ছাড়া অবস্থায় পৃষ্ঠটান হচ্ছে এইটা। ঠিক আছে, গুড। ওকে, আরেকটা হচ্ছে তরলের মুক্ত তলের সাথে অন্য কোনো বস্তুর উপস্থিতি, মানে হচ্ছে ধরো তোমার তরলের যে সারফেসটা আছে, সেই সারফেসের মধ্যে কিছু একটা ভাসতেছে, সেই অবস্থায় পৃষ্ঠটান কি হবে? যদি অন্য কোনো কিছুর উপস্থিতি থাকে, সেক্ষেত্রে হচ্ছে পৃষ্ঠটানটা হ্রাস পায়। ওকে, মানে যেই জায়গায় তোমার অন্য কিছু থাকবে সেই জায়গায় পৃষ্ঠটান হ্রাস পাবে। এখন ধরো কথার কথা, তোমার হচ্ছে তরলের উপরে এখানে আছে হচ্ছে কিছু একটা, কোথায়? এই সারফেসের এখানে আছে কিছু একটা। তুমি জিজ্ঞাসা করলে এখানে পৃষ্ঠটান কত, এখানকার পৃষ্ঠটানে তো কোনো চেঞ্জ আসবে না। যেখানে অন্য কোনো কিছুর উপস্থিতি আছে সেই জায়গার পৃষ্ঠটান কমবে। ঠিক আছে, তাইলে ভাইয়া এখানে পুরা পানির পৃষ্ঠটান কেন কমছিল যেখানে জলীয় বাষ্প থাকা অবস্থায়? জলীয় বাষ্প তো পুরা সারফেসের উপরেই ছিল, তাই না? এমন তো না জলীয় বাষ্প শুধুমাত্র এখানে আছে এখানে আবার নাই, পুরা সারফেসের উপরেই জলীয় বাষ্প ছিল। সেই ক্ষেত্রে পুরা সারফেসের পৃষ্ঠটান কমবে। বাট যদি এমন হয় যে তোমার সারফেসের উপর কিছু একটা ভাসতেছে, মানে কিছু একটা ভাসমান অবস্থায় আছে, সেক্ষেত্রে যেই জায়গায় ভাসমান অবস্থায় আছে সেখানে পৃষ্ঠটান কমবে, বাকি অন্য জায়গায় পৃষ্ঠটান সেম থাকবে। সবত মাথায় রাখো, তরলের সংস্পর্শে বা সারফেসের সংস্পর্শে যদি অন্য কোনো বস্তু থাকে, সেক্ষেত্রে যেই জায়গাটায় বস্তু থাকবে সেখানে কি হবে, পৃষ্ঠটান হ্রাস পাবে। মনে থাকবে, গুড। এবং ফাইনালি হচ্ছে তুমি যদি লিকুইডের মধ্যে কারেন্ট ফ্লো করাও, ঠিক আছে, মানে লিকুইডকে যদি তুমি তড়িতাহিতকরণ করো, মানে বাংলায় যদি বলি তাহলে তড়িতাহিতকরণ বা ইলেকট্রিফিকেশন যদি করো, কারেন্ট যদি ফ্লো করাও, সেক্ষেত্রে পৃষ্ঠটান কি হয়, পৃষ্ঠটান কমে যায়। কারণ কারেন্ট যখন তুমি ফ্লো করাবা সেখানে একটা এক্সট্রা ফোর্স তৈরি হবে, যেইটা হচ্ছে পৃষ্ঠটানের জন্য তৈরি হওয়া ফোর্সের এগেইনস্টে কাজ করে। সো আলটিমেটলি নিট ফোর্সটা কমে যায়। ধরো পৃষ্ঠটান বল প্রয়োগ করছে সেই দিকে 10 নিউটন, তুমি ইলেকট্রিফিকেশন করার জন্য উল্টা দিকে 2 নিউটন একটা বল তৈরি হইলো, তাহলে নিট ফোর্স কত হয়ে যাবে, 8 নিউটন, তখন আবার পৃষ্ঠটান কমে যাবে। সো যদি তুমি লিকুইডকে ইলেকট্রিফিকেশন করো, তখন হচ্ছে পৃষ্ঠটান কি হয়, এই যে দেখো পৃষ্ঠটান হ্রাস পায়। ঠিক আছে, সো মোস্ট অফ দ্য কেসেস পৃষ্ঠটান হ্রাসই পাবে। দুই একটা ব্যতিক্রম আছে যেখানে পৃষ্ঠটানটা বৃদ্ধি পায়, যেগুলো দেখাই দিলাম। এগুলো একটু মনে রাখো, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। রিটেনে এখানে কিছুই আসবে না, দুই একটা অনুধাবনমূলকে চলে আসতে পারে, বাট এই প্রত্যেকটা জিনিস যতগুলো এখানে আলোচনা করছি, প্রত্যেকটা এমসিকিউ এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যেন আমরা পারি, এগুলো যেন ভুল না হয় যদি এমসিকিউতে আসে। ঠিক আছে গাইস, পারবো সবাই, শিওর, গুড। তাহলে মোটামুটি পৃষ্ঠটানের বেশ কিছু প্রপার্টি নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে। এখন আমরা একটু ম্যাথ করব, ম্যাথ করলেই পৃষ্ঠটান আমাদের কমপ্লিট হয়ে যায়। আসো, কোথায় গেল, এখানে আসো, দেখো কি বলছে। বলছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বিকারের মধ্যে পানি রাখা আছে। বিকারের ব্যাস বরাবর এক পাশে থাকা পানি অপর পাশে থাকা পানির উপর কতখানি বল প্রয়োগ করবে? তোমাকে জিজ্ঞাসা করছে পানির পৃষ্ঠটান হচ্ছে 7.2 × 10⁻² নিউটন পার মিটার। বুঝছো, তোমাকে বলছে এখানে একটা বিকার আছে, কি আছে, একটা বিকার। ঠিক আছে, ওকে, বিকারের ব্যাস বরাবর একটা লাইন আছে, কি আছে, ব্যাস বরাবর একটা লাইন। ঠিক আছে, জাস্ট একটা লাইন আছে, আর কিছু না। তোমাকে বলছে এই লাইনের এক পাশে থাকা পানি আর এক পাশে থাকা পানির উপর কতটুকু বল প্রয়োগ করবে। তাহলে আমি ধরলাম বাম পাশে থাকা পানি ডান পাশে থাকা পানির উপর কতটুকু বল প্রয়োগ করবে সেটা আমি বের করতে চাই। তাহলে বাম পাশে থাকা পানি ডান পাশে থাকা পানির উপর কতটুকু বল প্রয়োগ করবে, কোন দিক বরাবর বল প্রয়োগ করবে, এই দিক বরাবর, এই দিক, এই দিক, এই 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 এই। ঠিক আছে, আমি ধরলাম এফ পরিমাণ বল প্রয়োগ করতেছে।
টোটাল, হ্যাঁ, টোটাল যে অ্যাপ্লাইড ফোর্সটা বাম পাশের পানি ডান পাশের পানিকে দিচ্ছে সেটা হচ্ছে এফ। তাহলে আমাকে বলেন তো এখানে পৃষ্ঠটান কত হবে? ভাইয়া পৃষ্ঠটান কত হবে বলো? পৃষ্ঠটান হবে হচ্ছে একক ক্ষেত্রফলে একক দৈর্ঘ্যে লম্বভাবে তৈরি হওয়া বল। এখানে টোটাল কতখানি দৈর্ঘ্যে বলটা তৈরি হয়েছে? ব্যাসের সমান পরিমাণ দৈর্ঘ্যে, তাই না? তুমি তো এটাই জিজ্ঞাসা করছো যে ব্যাসের এক পাশে থাকা পানি আর এক পাশে থাকা পানির উপর কতটুকু বল প্রয়োগ করবে। সো ব্যাসের এই পাশের পানি ব্যাস বরাবর টোটাল এতখানি ফোর্স অ্যাপ্লাই করতেছে। তাহলে এই ফোর্সটা তৈরি হচ্ছে কতটুকু দৈর্ঘ্য বরাবর? ব্যাসের সমান পরিমাণ দৈর্ঘ্য বরাবর, ঠিক আছে? তাহলে বলো এখানে ফোর্স কত হবে? ফোর্স হবে হচ্ছে টি মাল্টিপ্লাইড বাই এল, এতটুকুই। টি এর মান কত? টি এর মান হচ্ছে 7.2 ইন্টু 10⁻²। এল এর মান কত? এল এর মান হচ্ছে ব্যাসের সমান, ব্যাস কত হবে? ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার, সেক্ষেত্রে ব্যাস হবে 10 সেন্টিমিটার, ঠিক আছে? অথবা হচ্ছে 7.2 ইন্টু 10⁻² ইন্টু 0.1 মিটার, তাহলে 7.2 ইন্টু 10⁻³ নিউটন। ওকে, এই হচ্ছে প্রযুক্ত বলের মান। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি তো বাম পাশের পানি ডান পাশের পানির উপর কতটুকু বল প্রয়োগ করলো সেটা বের করলেন। যদি আমি ডান পাশের পানি বাম পাশের পানির উপর কতটুকু বল প্রয়োগ করবে সেটা বের করতে চাই, সেক্ষেত্রে কি হবে? ভাই সমপরিমাণ বলই প্রয়োগ করবে। বাম পাশের পানি ডান পাশের পানির উপর যদি এতটুকু বল প্রয়োগ করে, ডান পাশের পানিও বাম পাশের পানির উপর ঠিক এতটুকুই বল প্রয়োগ করবে। কেন ভাইয়া? কিভাবে বিশ্বাস করবো আমি আপনার কথা? যদি এই পাশে তৈরি হওয়া ফোর্স আর ওই পাশে তৈরি হওয়া ফোর্স ডিফারেন্ট হইতো, পানি কি কখনো স্টেবল থাকতো? তুমি চিন্তা করে দেখো, ধরো তুমি বাম পাশ থেকে বল দিছো 5 নিউটন, ডান পাশ থেকে বল দিছো 6 নিউটন, সেক্ষেত্রে পানির উপর একটা লব্ধি বল কাজ করতো 1 নিউটন মানের কোন দিকে? ডান দিকে। যদি পানির উপর ডান দিক বরাবর 1 নিউটন মানের একটা লব্ধি বল কাজ করতো, সেক্ষেত্রে পানি কোন দিকে যাইতো? পানি কিন্তু ডান দিকে যাইতো। বিকারের পানি কি একা একাই ডান দিকে যাবে নাকি? অবশ্যই না। বিকারের পানি কি অবস্থায় থাকবে? একটা স্টেবল অবস্থায় থাকবে। স্টেবল অবস্থায় কখন থাকে? যখন নিট ফোর্স হয় 0। তার মানে অবশ্যই এখানে পানির উপর নিট ফোর্স 0। পানির উপর নিট ফোর্স কখন 0 হওয়া সম্ভব? যখন বাম দিকের ফোর্স আর ডান দিকের ফোর্স সমান হবে। তার মানে অবশ্যই বাম পাশের পানি ডান পাশের পানির উপর যতটুকু বল প্রয়োগ করতেছে, ডান পাশের পানিও বাম পাশের পানির উপর ঠিক ততটুকু বলই প্রয়োগ করতেছে। সো এই লাইন বরাবর দুই দিকে সমান পরিমাণ বলই তৈরি হবে, ডিফারেন্ট বল তৈরি হওয়ার কোনো সুযোগ নাই। বুঝছো? সহজ একদম, গুড। সো এটাই আমাদের অ্যান্সার, এতটুকুই অ্যান্সার আর কিছু না, ঠিক আছে? পৃষ্ঠটানের ম্যাথ অনেক সহজ ভাই, অনেক সহজ। এই একটাই ফর্মুলা, কোনো ব্যতিক্রম নেই এই ফর্মুলার। সামনে আগাই, চলো নেক্সট দেখো। এইটা হচ্ছে, দেখো এই কোয়েশ্চেনটা দেখো। এই কোয়েশ্চেন আমাদের কি বলছে? বলছে হচ্ছে কত ভরের বস্তু ঝুলানো হলে স্লাইডিং ওয়্যারটা সাম্যাবস্থায় থাকবে। এখানে সাবান পানির পৃষ্ঠটান দেওয়া আছে 3 × 10⁻² নিউটন পার মিটার। ওকে, তাহলে এখানে আছেটা কি? এখানে হচ্ছে আমাদের একটা ফ্রেম আছে, সেই ফ্রেমের এখানে হচ্ছে একটা স্লাইডিং ওয়্যার আছে যার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। এই স্লাইডিং ওয়্যারের দৈর্ঘ্য কত? 5 মিটার। এখানে আছে কি? এখানে আছে হচ্ছে একটা সোপ ফিল্ম বা সাবানের একটা প্রলেপ, ঠিক আছে? এখন যদি এই ভরটা না থাকতো, তাহলে তুমি চিন্তা করো এই সাবানের প্রলেপটা কি করতো? সাবানের প্রলেপটা হচ্ছে এই স্লাইডিং ওয়্যারের উপর উপরের দিকে বল প্রয়োগ করতো, ঠিক আছে? এবং যদি উপরের দিকে বল প্রয়োগ করতো তাহলে কি স্লাইডিং ওয়্যার সাম্যাবস্থায় থাকতো? অবশ্যই না ভাই। এই বরাবর যদি একটা বল প্রয়োগ করতো সে, অবশ্যই স্লাইডিং ওয়্যার উপরের দিকে যাওয়া শুরু করতো। সেটাকে সাম্যাবস্থায় রাখার জন্য আমরা যেটা করছি, নিচের দিকে হচ্ছে একটা বস্তু ঝুলাই দিছি। সো এই বস্তু এই স্লাইডিং ওয়্যারের উপর নিচের দিকে একটা mg পরিমাণ বল প্রয়োগ করতেছে। কি করতেছে? একটা mg পরিমাণ বল প্রয়োগ করতেছে। এবং এই mg পরিমাণ বলের মান যখন উপরের দিকে প্রয়োগকৃত বলের সমান হবে, তখনই এই স্লাইডিং ওয়্যারের উপর নিট ফোর্স 0 হবে। স্লাইডিং ওয়্যারের উপর দুইটা বল, একটা হচ্ছে এই বস্তুর ওজন নিচের দিকে mg, আর একটা হচ্ছে সাবান পানির যে প্রলেপটা আছে তার পৃষ্ঠটানজনিত বল উপরের দিকে। যখন এই দুইটা বলের মান সমান হবে, তখনই স্লাইডিং ওয়্যারের উপর নিট ফোর্স হবে 0 বা স্লাইডিং ওয়্যার সাম্যাবস্থায় থাকবে। তো স্লাইডিং ওয়্যার কখন সাম্যাবস্থায় থাকবে? যখন ওর উপর নিট ফোর্স হবে 0। ভাইয়া ওর উপর নিট ফোর্স কখন 0 হবে? যখন ওর উপর উপরের দিকের ফোর্স এবং নিচের দিকের ফোর্স সমান হবে। দ্যাট মিন্স যখন এফ এর মান হবে mgর সমান, তখনই আমার স্লাইডিং ওয়্যার কি থাকবে? সাম্যাবস্থায়। এখন আমার দেখা লাগবে এম এর মান কত হইলে এই কাহিনী হচ্ছে। তার জন্য প্রথম আমার এফ এর মান বের করা লাগবে। এফ এর মান কেমনে বের করবা? আমরা জানি পৃষ্ঠটান টি ইজ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এল। তাহলে এফ কত হবে? এফ হবে হচ্ছে টি ইন্টু এল। ওকে, এখানে এলটা কত?
এল হচ্ছে ভাই স্লাইডিং ওয়্যারের দৈর্ঘ্য। না, এখানে একটু সমস্যা আছে। কি সমস্যা? দেখো এখানে হচ্ছে একটা কনফিউশন ক্রিয়েট হয়, এবং এই কনফিউশন তোমাদের ক্রিয়েট হওয়া যাবে না। ধরো তোমার কাছে একটা ফ্রেম আছে, লেটস সাপোজ এরকম একটা ফ্রেম আছে, এরকম, হ্যাঁ, একটা ধরো এরকম একটা ফ্রেম। এটাকে তুমি কি করলা, একটা সাবানের, ধরো সাবান গুলানো পানির মধ্যে তুমি ডুবাইলা। ডুবাইলে কি হয় বলো তো? প্রলেপ পড়ে, তাই না? ফ্রেমের এখানে প্রলেপ পড়ে। আচ্ছা, প্রলেপ কি এক পাশে পড়ে? না, সাবানের প্রলেপ বা সোপের যে প্রলেপ বা লেয়ার, সেটা কিন্তু দুই পাশে পড়ে। ওকে, তো তুমি যখন এটাকে সাবান পানির মধ্যে ডুবাবা, প্রলেপ একটা এই দিকে পড়বে, আর একটা প্রলেপ পড়বে হচ্ছে পিছনের দিকে। সো এই ফ্রেমটাকে যখন তুমি সাবান পানির মধ্যে ডুবাইছিলা, ওর প্রলেপ কিন্তু জাস্ট এক পাশে না, পিছনের দিকেও একটা প্রলেপ আছে। সো ফিল্ম কখনোই এক লেয়ারে পড়ে না, সব সময় দুইটা লেয়ারে। তো ধরো লেটস সাপোজ আমি হচ্ছে এরকম কিছু একটা বানাইলাম, হ্যাঁ, যদি আমি এটাকে একটু সাইড বরাবর চিন্তা করি, জিনিসটা দেখতে হবে হচ্ছে এরকম, এই 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 এই, ঠিক আছে? এই দিকে হচ্ছে একটা প্রলেপ পড়বে, এই দিকে, এই দিকে একটা সোপের প্রলেপ পড়বে, পিছনের দিকে হচ্ছে আরো একটা সোপের প্রলেপ পড়বে, হ্যাঁ, এই যে পিছনের দিকে ওই সাইডটায় হচ্ছে আরো একটা সোপের প্রলেপ পড়বে। তাহলে এই বরাবর একটা ফোর্স তৈরি হবে, এই বরাবর এফ এফ এফ, এই যে এই বরাবর ফোর্স তৈরি হবে। পিছনের দিকেও কি ফোর্স তৈরি হবে না? পিছনের দিকেও কিন্তু ফোর্স তৈরি হবে। টোটাল ফোর্স হচ্ছে এফ। তাহলে এই টোটাল ফোর্স এফ কতটুকু দৈর্ঘ্য জুড়ে তৈরি হয়েছে? এল দৈর্ঘ্য জুড়ে? না, এই পাশের যে ফোর্সটুকু সেইটা তৈরি হয়েছে এতটুকু এল দৈর্ঘ্য জুড়ে। ওই পাশের যে ফোর্সটুকু সেটাও কিন্তু তৈরি হয়েছে অতটুকু এল দৈর্ঘ্য জুড়ে। তাহলে টোটাল যে ফোর্স এফ সেটা কতটুকু দৈর্ঘ্য জুড়ে তৈরি হয়েছে? এই পাশে এল, ওই পাশে এল, সো টোটাল লেন্থ এখানে 12 হবে। যখনই সোপ ফিল্ম নিয়ে আলোচনা হবে, বা সাবানের ফেনা নিয়ে আলোচনা হবে, বা সাবানের লেয়ার বা প্রলেপ নিয়ে আলোচনা হবে, সবসময় মাথায় রাখবে একটা ফ্রেমের দুই পাশেই সাবানের লেয়ার পড়ে, বা দুই পাশেই সোপ ফিল্ম পড়ে, এক পাশে কখনোই না। সো আমরা বলতেছি যে এখানে উপরের দিকে টোটাল ফোর্স এফ, এটা কি এক পাশ থেকে দেওয়া ফোর্স? না, এই পাশের ফিল্মের ফোর্স প্লাস ওই পাশের ফিল্মের ফোর্স, দুইটার মিলিত ফোর্স হচ্ছে এফ। এবং এই এফ পরিমাণ ফোর্স কতটুকু দৈর্ঘ্য জুড়ে তৈরি হয়েছে? এল পরিমাণ দৈর্ঘ্য? না, এখানে এল পরিমাণ দৈর্ঘ্য জুড়ে তৈরি হয়েছে, পিছনেও এল পরিমাণ দৈর্ঘ্য জুড়ে তৈরি হয়েছে, টোটাল 12 পরিমাণ দৈর্ঘ্য জুড়ে তৈরি হয়েছে। বুঝছেন? কোনোভাবেই যেন ভুল না হয়। সো যখনই আপনাকে সোপ ফিল্মের কথা বলে দিবে, তখন দৈর্ঘ্য কিন্তু আর এল হবে না, দৈর্ঘ্য হবে হচ্ছে টুয়াইস এল। ওকে, এইটাই হচ্ছে একটা কনফিউশন। এই কনফিউশনে কখনোই পড়া যাবে না। যদি আমরা এখানে নর্মাল পানির লেয়ারের কথা বলতাম, পানির লেয়ারের জন্য এটা এলই হইতো। বাট যখনই তুমি সোপ ফিল্মের দিকে চলে যাবা, সোপ ফিল্মে আসলে দুইটা লেয়ার পড়বে, সামনে একটা লেয়ার, পিছনে একটা লেয়ার। সো দুইটা লেয়ারের মধ্যে বল তৈরি হবে। সামনের লেয়ারের বলও এল দৈর্ঘ্য জুড়ে তৈরি হবে, পিছনের লেয়ারের বলও এল দৈর্ঘ্য জুড়ে তৈরি হবে। সো টোটাল যে ফোর্সটা তৈরি হইলো উপরের দিকে, সেটা কতটুকু দৈর্ঘ্য জুড়ে? এল প্লাস এল, 12 দৈর্ঘ্য জুড়ে। ঠিক আছে? সো এখান থেকে আমাদের ফোর্সের মান কত হবে? ফোর্সের মান হবে হচ্ছে টি মাল্টিপ্লাইড বাই টুয়াইস এল। ঠিক আছে, এইটাকে হচ্ছে এখানে বসাই দাও। তাহলে টি মাল্টিপ্লাইড বাই টুয়াইস এল ইজ ইকুয়ালস টু এম জি। তাহলে এম এর মান কত হবে বলো? টি মাল্টিপ্লাইড বাই টুয়াইস এল ডিভাইডেড বাই জি। টি এর মান কত? এই পৃষ্ঠটান কত? সাবান পানির পৃষ্ঠটান হচ্ছে 3 × 10⁻²। 2 ইন্টু এল এর মান কত? এল হচ্ছে আমাদের 5 মিটার। জি এর মান কত রে? জি এর মান হচ্ছে 9.8। ঠিক আছে, তাহলে উপরে আছে 0.3, নিচে আছে হচ্ছে 9.8। এখান থেকে যদি ক্যালকুলেট করো তাহলে কত আসবে? 0.3 ডিভাইডেড বাই 9.8 আসে হচ্ছে 0.0306 কেজি। ওকে, তুমি যদি বা এভাবেও লিখতে পারো 30.6 গ্রাম। তুমি যদি 30.6 গ্রাম ভরের একটা বস্তুকে ঝুলাই দাও, তাহলে আসলে এই স্লাইডারটা বা আমাদের যে স্লাইডিং ওয়্যারটা আছে, সে হচ্ছে ইকুইলিব্রিয়ামে থাকবে বা সাম্যাবস্থায় থাকবে, মানে সে উপরের দিকেও যাবে না, সে নিচের দিকেও নামবে না। ঠিক আছে, 12 এর ব্যাপারটা ক্লিয়ার। 12 কেন আসলো? কারণ এখানে বলটা শুধুমাত্র এই এল দৈর্ঘ্য জুড়ে তৈরি হয় নাই, এই পাশেও এল দৈর্ঘ্য জুড়ে তৈরি হয়েছে, পিছনের সাইডেও আরো একটা ফিল্ম আছে, সেখানেও ফোর্স তৈরি হচ্ছে, সেই ফোর্স উপরের দিকেও তৈরি হচ্ছে, সেটা এই এমজি কে প্রতিহত করতেছে। সো এই টোটাল যে ফোর্সটা, সেটা শুধুমাত্র এই পাশের ফোর্স না, এই পাশ আর ওই পাশের মিলিত ফোর্স। এবং এই টোটাল ফোর্সটা কতটুকু দৈর্ঘ্য জুড়ে তৈরি হইলো? এই পাশের এল, ওই পাশের এল, টোটাল ফোর্স তৈরি হয়েছে 12 দৈর্ঘ্য জুড়ে। এর জন্য হচ্ছে নিচে 12 আসছে। ক্লিয়ার গাইস? শিওর? গুড। এখন আসো, সেম একটা কোয়েশ্চেন এখানেও আছে, সিমিলার টাইপের কোয়েশ্চেন, নাথিং নিউ হেয়ার। তোমাকে বলছে এত নিউটন বল প্রয়োগ করার ফলে স্লাইডিং ওয়্যারটা গতিশীল হওয়া শুরু করে। ঠিক আছে, যদি স্লাইডিং ওয়্যারের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হয়, তবে এই তরলের পৃষ্ঠটান নির্ণয় করো। দেখো এখানেও আমাদের কাছে কি আছে? একটা সোপ ফিল্ম আছে। ঠিক আছে, কি আছে? একটা সোপ ফিল্ম।
ওকে, এখন যদি তুমি এখানে বাইরের দিকে বল প্রয়োগ না করো, সেক্ষেত্রে সোপ ফিল্মের পৃষ্ঠটানের প্রভাবে এই স্লাইডিং ওয়্যারটা ভিতরের দিকে আসা শুরু করবে। ঠিক আছে, কি করবে? ভিতরের দিকে আসা শুরু করবে। এখন তোমাকে বলছে তুমি এত নিউটন বল প্রয়োগে স্লাইডিং ওয়্যারটা গতিশীল হওয়া শুরু করছে। কখন গতিশীল হওয়া শুরু করবে? যখন ভিতরের দিকে প্রযুক্ত বল বাইরের দিকে প্রযুক্ত বলের একদম সমান হবে। ধরো তোমার কাছে এখানে একটা বস্তু আছে, এই বস্তুর উপর এই দিক বরাবর ম্যাক্সিমাম স্থিতি ঘর্ষণ বল হচ্ছে এফএস ম্যাক্স হচ্ছে 10 নিউটন। ঠিক আছে, আমি তোমাকে বললাম বস্তু কখন গতিশীল হওয়া শুরু করবে বা কখন বস্তুর গতি তৈরি হওয়া হওয়া ভাব হবে। যদি তুমি 2 নিউটন বল দাও হবে না, হবে না। যদি তুমি 3 নিউটন বল দাও হবে না, হবে না। যদি 5 নিউটন বল দাও হবে, হবে না। যদি 10 নিউটন বল দাও ইয়েস, তখন হচ্ছে গতি তৈরি হওয়া শুরু হবে। যদি 12 নিউটন বল দাও তখন আসলে গতিশীল হয়েই যাবে। সো গতি তৈরি হওয়া শুরু হবে কখন? যখন বিপরীতমুখী ফোর্সের সমপরিমাণ বল তুমি দিবা তখন, তখন হচ্ছে গতি তৈরি হওয়া শুরু হবে হবে ভাব। ওকে, তার মানে এখানে আমাকে বলে দিছে এতটুকু বল প্রয়োগে গতি তৈরি হওয়া শুরু হচ্ছে। তার মানে হচ্ছে যখন আমি এতটুকু বল প্রয়োগ করতেছি, কত টা 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 3.6 ইন্টু 10⁻³ নিউটন, সেইটা হচ্ছে পৃষ্ঠটানজনিত বলের সমান। যদি তার চেয়ে বেশি বল প্রয়োগ করতাম সেক্ষেত্রে আসলে স্লাইডার গতিশীল হয়ে যেত। গতি তৈরি হওয়া শুরু হইছে বা হচ্ছে মানে হচ্ছে বিপরীত দিকে যতটুকু বল কাজ করতেছে আমরা ঠিক ততটুকুই বলই দিছি, তার জন্য মাত্র মোশনটা ক্রিয়েট হবে হবে ভাব। আর একটু বেশি বল দিলেই গতিশীল হয়ে যাবে। ঠিক আছে, গুড। তার মানে এখানে আমাদের পৃষ্ঠটানজনিত যে বলটা সেটার মান হবে কত? সেটার মান হবে হচ্ছে 3.6 ইন্টু 10⁻³ নিউটন। এখন পৃষ্ঠটানজনিত বলের ফর্মুলা কি? দেখো পৃষ্ঠটান এখানে হবে T is equals to F divided by 2L। ভাই 2L কেন হলো? ওই যে দুইটা লেয়ার, এই পাশেও একটা আছে ওই পাশেও একটা আছে। সো এখানে L দৈর্ঘ্য জুড়ে তৈরি হয়েছে, ওই পাশেও L দৈর্ঘ্য জুড়ে তৈরি হয়েছে। সো টোটাল যে ফোর্সটা F তৈরি হয়েছে সেটা তৈরি হয়েছে হচ্ছে 2L পরিমাণ দৈর্ঘ্য জুড়ে। সো F হবে হচ্ছে T multiplied by twice L. ওকে, সো F এর পরিবর্তে আমরা বসাই দিব T multiplied by twice L is equals to 3.6 into 10⁻³ তার মানে পৃষ্ঠটান হবে হচ্ছে 3.6 into 10⁻³ divided by twice L. ওকে, 3.6 into 10⁻³ L এর মান হচ্ছে 5 সেন্টিমিটার, 2 দিয়ে গুণ করলে 10 সেন্টিমিটার মানে হচ্ছে 0.1 মিটার। তার মানে 3.6 into 10⁻² নিউটন পার মিটার। এইটা হচ্ছে এই সোপ ফিল্মের পৃষ্ঠটানের মান। দেখেন যদি বুঝে থাকেন তাহলে আসলে কমপ্লিট হয়ে গেছে পৃষ্ঠটান। দেখো বুঝছো কিনা? স্পেশালি দুইটা লেয়ার নিয়ে কারো কনফিউশন আছে কিনা যদি থাকে জিজ্ঞাসা করো, আদারওয়াইজ আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, দেখেন তো বুঝছেন কিনা? ও মাই গড গাইস, দেখো সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? তা পৃষ্ঠের প্রপার্টিগুলো কি নোট করা লাগবে না? তুমি হচ্ছে চাইলে নোট করতে পারো বা ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু লিখতে পারো, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বলে দিলাম সব কিছু লেখা লাগবে না। যেমন এখানে হচ্ছে তোমার এই যে প্রথমে যে তিনটা আছে এই তিনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে তুমি যদি এমনি দূষিত করো, দূষিত করলে পৃষ্ঠটান কমে। যদি তুমি জৈব যৌগ মিশাও তাহলে হচ্ছে পৃষ্ঠটান কমে, আবার অজৈব যৌগ মিশাইলে পৃষ্ঠটান বাড়ে। এই ছোট ছোট ব্যাপারগুলোকে হচ্ছে নোট করতে পারো, বাট প্রত্যেকটা জিনিস ধরে ধরে নোট করতে হবে না। আমি যেখানে যেখানে বক্স করে দিয়েছি সেগুলো নোট করো, তাইলেই হবে। ঠিক আছে, দেখেন গাইস, সরি ক্লিয়ার কিনা এই পর্যন্ত? ক্লিয়ার হইলে আসলে আমাদের কমপ্লিট, পৃষ্ঠটান কমপ্লিট। সেই ভাই ক্লিয়ার দাদা, ওকে নাইস। দেখো সবাই বুঝছো, তাহলে আমাদের পৃষ্ঠটান শেষ হয়ে গেছে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পৃষ্ঠ শক্তি শুরু করে দিব। আর পৃষ্ঠটানের আরো দুই একটা ম্যাথ হচ্ছে আমি নিয়ে আসতে পারি, আমি আর একটু দেখবো আর একটু ম্যাথ খুঁজবো, কারণ হচ্ছে এগুলো তো শর্ট সিলেবাসের মধ্যে ছিল না। সো দেখা গেছে হচ্ছে তোমার 2019 সালের পরে এই রিলেটেড নতুন কোনো ম্যাথ হচ্ছে কোনো গাইড টাইড কোথাও আসলে নাই। ঠিক আছে, সো আমি অনেক আগে যা যা পড়ছিলাম সেগুলোই হচ্ছে তোমাদের জন্য নিয়ে আসা। আমি চেষ্টা করবো আরো কিছু ম্যাথ খোঁজার জন্য, হোপফুলি পেয়ে যাব। সেগুলো হচ্ছে পরের দিন করাই দিব, আর দেন হচ্ছে আমরা পৃষ্ঠ শক্তি শুরু করে দিব। ঠিক আছে, সো চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে গেছে। আমাদের পৃষ্ঠ শক্তির পর শুধুমাত্র আর একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে কৈশিকতা। তাইলেই আমাদের চ্যাপ্টার কমপ্লিট। ওকে ওকে, বুঝছি ভাইয়া। ঠিক আছে গাইস, তাহলে আজকের মতো থাকবে এই পর্যন্ত। তোদের ইয়ার ফাইনাল পরীক্ষা চলে আসতেছে বাই দ্য ওয়ে। এখন হচ্ছে পড়াশোনার পরিমাণ একটু বাড়াই দিতে হবে, ঈদের বন্ধ শেষ, তোদের ম্যাক্সিমামের ইয়ার ফাইনাল পরীক্ষায় মোস্ট প্রবলি মেতে। সো আমাদের সময় আছে হচ্ছে হাতে আর 1 মাস। এই 1 মাসের মধ্যে যতটা পড়ালেখা করা যায়, যতটা নিজেকে আগায় নিয়ে যাওয়া যায় ততটাই বেনিফিট। কারণ তুমি এখন গ্যাপ দিবা, সেই গ্যাপ তোমার কাভার করাই লাগবে। তুমি কিন্তু এইচএসসি পরীক্ষার আগে চাইলেও বেশি সময় পাইতেছো না। তুমি যদি মনে করো যে না আমার জন্য এইচএসসি পরীক্ষা 1 মাস পিছাবে, আমি পড়তেছি না তার জন্য এইচএসসি পরীক্ষা 2 মাস পিছাই যাবে, না এরকম কখনোই হবে না। তুমি পড়তেছো না দেখে এইচএসসি পরীক্ষা পিছাবে না। ঠিক আছে, সো তোমার
তোমার পড়া লাগবে, একটা নির্দিষ্ট পরিমাণ সময়ই বাকি আছে, তুমি আজকে না পড়লে পরে গিয়ে বেশি প্রেশার তোমার নেওয়া লাগবে, দ্য চয়েস ইজ ইয়োর্স। তুমি কি এখন পড়তে চাও নাকি তুমি পরে পড়তে চাও? যদি এখন পরিশ্রম করো, পরেও পরিশ্রম করা লাগবে বাট তুলনামূলক কম, এবং রেজাল্টটাও হবে অনেকটা মন মতো। বাট এখন যদি পরিশ্রম না করো, পরে গিয়ে একটা অমানবিক পরিশ্রম তোমার করা লাগবে এই সেম রেজাল্টটা তুলে আনার জন্য। ঠিক আছে? সো ইটস বেটার এখন থেকে পরিশ্রম করো, পরে প্রেশারটা কম পড়বে, রেজাল্টটাও সুইটেবল হবে। ঠিক আছে? তাহলে পড়তে থাকেন সবাই ঠিকঠাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। কালকে আবার আপনাদের পরীক্ষা আছে, কালকে সেকেন্ড পেপার ব্যাচে ক্লাসও আছে, আমরা হয়তো বা চলতরিত শেষ করে ফেলতেছি। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আজকের মতো এই পর্যন্তই। টেক কেয়ার পিপল, গুড বাই।